পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা। কাজী নিশাত ভাই আছেন? কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি হোস্টটা আপনাকে হ্যান্ড ওভার করে দিয়েছি, আর রেকর্ডিং ও সমস্যা নাই। আর লাস্ট টাইমে আপনি যখন শেষ করবেন তখন যদি আমি না থাকি আপনি একটু মিটিংটা এন্ড করে দিয়েন। হ্যাঁ জি জি ঠিক আছে। জি জি। তার মধ্যেও দেখেছেন এমন কয়েকজনের মানে অভিজ্ঞতা শুনতে যাচ্ছি। কি কেমন লাগছে আপনাদের এই টিউটোরিয়ালটা যেটা আপনারা ফলো করছেন? মাসুদ ভাইয়ের কি অবস্থা? মাসুদ ভাই আপনি আছেন? স্যার আছি। কি অবস্থা? কোর্সটা শেষ করতে পারেননি না? স্যার আসলে ওই যে মানে টোটালি কোশ্চেনের আনসারের মতো, মানে ওই এক্সট্রা কোনো কথা নাই, মানে একদম কি পয়েন্ট গুলোই বলা। হুম 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 কি পয়েন্ট গুলোই বলা, সঠিক। এমনিতে ভালো লাগছে স্যার, এই ভিডিও যেগুলো দেখছি মোটামুটি থিওরিটিক্যাল লিখতে বললে হয়তো ওইরকম ফ্লুয়েন্সি থাকবে না, কিন্তু এমসিকিউর জন্য আশা করি যে এই ভিডিও গুলো খুব হেল্পফুল হবে, মানে সমস্যা হওয়ার কথা না। কেউ কিছু বলছেন? 64 জিবিরও বেশি কিছু একটা বলছে কেউ একজন। হ্যালো, শুনছেন আপনারা? জি স্যার। ফাতেমা মাসুম আছেন? জি আছে। জি, আপনার কথাই বলছিলাম। আহ, আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে সিলেবাসটা দেওয়া হয়েছিল এবং প্রজেক্টে পিডিএফটা যেভাবে দেওয়া, প্রজেক্টে পিডিএফটা 5টা ডিফারেন্ট ভাগ আছে। এর মধ্যে আমরা মনে হয় ক্লাস শুরু করেছিলাম সেকেন্ড চ্যাপ্টার থেকে, প্রজেক্ট সেটআপ এন্ড ইন্টারফেস নামে যে জি চ্যাপ্টারটা আছে ওটা থেকে। তো প্রজেক্ট সেটআপ এবং ইন্টারফেসে যে সকল পিডিএফ গুলো আপনি অ্যান্সার করেছেন, এই জি পিডিএফ এর অ্যান্সার গুলো আপনি কাইন্ডলি একটু ইয়েতে ওই যে এসিএ এক্সাম প্রিপারেশন হেল্প, আমি যেই নতুন করে গ্রুপটা ওপেন করছি ওই ফেসবুকে। গ্রুপে আপনি, হ্যাঁ যে ফেসবুকে, আপনি প্রতিটা বিশেষ করে চ্যাপ্টার ওয়াইজ করে আপনি পিডিএফ গুলো আপলোড করে দিবেন, এতে করে যারা পিডিএফটা বুঝতে পারছে না তারা যেন অন্ততপক্ষে আপনার অ্যান্সার গুলো দেখে স্টাডি করতে পারে আর কি। জি আপনি একটা একটা করে দিবেন, প্রতি একদিনই সবগুলো দিয়ে দেন না, জাস্ট আজকে প্রজেক্ট সেট আপ এন্ড ইন্টারফেসের যে ইয়েগুলো আছে, পিডিএফটা আছে, এটা দিয়ে দিবেন, কালকে হয়তো আরেকটা দিবেন, মানে 4 দিনে 4টা। আর আপনি তো প্রথম চ্যাপ্টারটা বলছিলেন যে আহ বাকি আছে, তো যেহেতু প্রথম চ্যাপ্টারটা বাকি আছে, আমি মনে করি যে ওইটা হয়তো আমরা যখন চ্যাপ্টারটা নিব, ক্লাসটা করব, তখন আমরা এটা সলভ করবো ইনশাল্লাহ। জি ঠিক আছে।
সময় প্রায় হয়ে গেছে। হুম, আমাদের সাথে জয়েন করেছেন 28%। 28 জন জয়েন করেছে স্যার। হুম, আর আমি চাচ্ছি যে আরো বেশ কয়েকজন, অন্ততপক্ষে আর 10 জন ক্যান্ডিডেট প্রথম অবস্থায় সিলেক্ট করতে, যারা পরীক্ষাটা দিবেন। তো এর মধ্যে থেকে 10 জন সিলেক্ট করাটা হয়তো কঠিন হবে কোর্স শেষ করতে করতে। আপনাদের মধ্যে থেকে কেউ একটা ওভারঅল এক্সাম নেওয়া হবে। ওই এক্সামের বেসিস করে যারা এক্সামে ভালো করছেন এর মধ্যে 10 জনকে আমরা এক্সট্রা 4টা বা 5টা ক্লাস করাবো। তাছাড়া এক্সট্রা আরো কিছু রিসোর্স থাকবে পরীক্ষার জন্য স্পেশালি। দেন পরীক্ষার সম্পর্কে আরো কিছু নলেজ দেওয়া হবে। তো প্রথম 10 জন যারা পরীক্ষা দিবেন তাদেরকে যেভাবে সাপোর্টটা দেওয়া সম্ভব হবে, এরপরে যারা আসবেন তাদেরকে সেই সাপোর্টটা দেওয়া সম্ভব হবে না, কারণ আমার ব্যস্ততা থাকে। হয়তো আমি আপনাকে ডিনাই করব না কোনোভাবে, কিন্তু আপনার জন্য কঠিন হবে আমার কাছ থেকে সময় নেওয়াটা। আশা করছি যারা এসেছেন তারাই জয়েন করার কথা ছিল, বাকিরা হয়তো করবেন ইনশাল্লাহ। আমরা শুরু করছি। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাস্ট ক্লাসে যে ভিডিওটা আপলোড হয়েছিল, ওখানে ভিডিওটা দেখতে গিয়ে আমি কিছু বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে কিছু ভুল ছিল আমার আপনাদেরকে পড়াইতে গিয়ে। সেই ভুলটা আগে সংশোধন করে নিই, দেন আমরা নেক্সট ক্লাসে যাবো। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পুরো ক্লাসটা শেষ করার পরে রিয়েলাইজ করবেন হাউ ইম্পর্টেন্ট দিস। আচ্ছা, আমরা গত ক্লাসে ওই অ্যালাইনমেন্টের যে বিষয়টা ছিল সেটাই আমরা একটু ভুল হয়েছিল আমার পড়াইতে গিয়ে, বা আমার মনে হয় আমি কনভিন্স করতে পারিনি আপনাদেরকে। এখানে 3টা অবজেক্টকে আমরা অ্যালাইন করব এবং ডিস্ট্রিবিউশন করব। অ্যালাইন এবং ডিস্ট্রিবিউশনের ব্যাপারে বলা হয়েছিল। যদি আমরা অ্যালাইন ভার্টিক্যালি এবং হরিজন্টালি ডিস্ট্রিবিউট করি, ভার্টিক্যালি যদি ডিস্ট্রিবিউট করি, ডিস্ট্রিবিউট এবং অ্যালাইনমেন্ট দুটোই করা হয়েছে এই 3টা অবজেক্টের ক্ষেত্রে। কিন্তু ডিস্ট্রিবিউশনটা 3টার মধ্যে দেখেন, যদিও ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে ইকুয়ালি, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউশন করা হয়েছে, কিন্তু একটা অবজেক্ট থেকে অন্য একটা অবজেক্টের একটা জায়গায় খুবই কম দূরত্ব, আবার অন্য জায়গায় বেশি। এমনটা হওয়ার কারণ কি? আবার দেখেন এখানেও সেম অবস্থা। 3টা অবজেক্টকে আমরা অ্যালাইন করলাম, দেন ডিস্ট্রিবিউট করলাম, করার পরেও এই 2টা অবজেক্টের ডিস্টেন্স কম, এটার ডিস্টেন্স বেশি। আবার অন্যদিকে এই 3টা অবজেক্টকে যখন আমরা অ্যালাইনমেন্ট করছি এবং ডিস্ট্রিবিউশন করছি, এই 3টা অবজেক্টের ডিস্টেন্স সেম। এর কারণ হচ্ছে আসলে ডিস্ট্রিবিউশন মেনটেইনস দ্য অ্যাঙ্কার পয়েন্ট। আপনি যখন 2টা 5টা বা 10টা অবজেক্টের মধ্যে ডিস্ট্রিবিউশন করছেন, তার মানে হচ্ছে আপনি একটা অবজেক্টের অ্যাঙ্কার পয়েন্ট থেকে, অ্যাঙ্কার পয়েন্টটা হয়তো দেখানোটা খুব কঠিন হয়ে যাবে কারণ এটা গ্রুপ অবজেক্ট, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এটার যে অ্যাঙ্কার পয়েন্ট এবং এটার অ্যাঙ্কার পয়েন্ট, প্রতিটা অ্যাঙ্কার পয়েন্টের ডিস্টেন্স সমান। এই ক্ষেত্রেও এটার থেকে এটার অ্যাঙ্কার পয়েন্টের ডিস্টেন্স এবং এটার থেকে এটার অ্যাঙ্কার পয়েন্টের ডিস্টেন্সটা সমান। কিন্তু অবজেক্ট 3 রকম, 3টা অবজেক্টের সাইজটা 3 রকম। তো যখন আপনি ডিফারেন্ট সাইজের কোনো অবজেক্টের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে যাবেন, তখনই আপনার কাস্টম ডিস্ট্রিবিউশনের প্রয়োজন হয়। যদি যেটাকে ডিফল্ট ভাবে যে ডিস্ট্রিবিউশন হয় একটা অবজেক্ট থেকে অন্য একটা অবজেক্টের, সেটা না হয় সাধারণত নয়, সেটা হয় অ্যাঙ্কার পয়েন্ট বেসিস। কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট যদিও 2টা 3টা অবজেক্টেরই মিডল পয়েন্টে, কিন্তু 3টা অবজেক্টের সাইজ ভিন্ন হওয়ার কারণে এই ক্ষেত্রেই আমরা অ্যালাইনমেন্টের অ্যালাইন টু কি অবজেক্ট অপশনটা ব্যবহার করব। অ্যালাইন টু কি অবজেক্ট, এতে করে সুবিধাটা কি হচ্ছে, আপনি যদি
দেখেন এখানে অ্যালাইন টু কি অবজেক্টের মধ্যে কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন স্পেসিং অপশন, এটা কিন্তু অ্যালাইনমেন্ট স্পেসিং না, এটা ডিস্ট্রিবিউশন স্পেসিং। তার মানে কি, এখন যদিও অ্যালাইনমেন্টটা অ্যাঙ্কার পয়েন্ট বেসিস হয়েছে, ডিস্ট্রিবিউশনটা অ্যাঙ্কার পয়েন্ট বেসিস হয়েছে, তারপরে অবজেক্টে ডিফারেন্ট সাইজ হওয়ার কারণে এটাকে আবার আপনি কাস্টম ভাবে চেঞ্জ করতে হবে। তো এখন যদি আপনি কাস্টম ভাবে এখানে 30 বা 35 বা 40 যে কোনো একটা পয়েন্ট, এক পিক্সেল, এটা 35 পিক্সেল সেটিং হচ্ছে এখানে, যে কোনো একটা পয়েন্ট সেট করেন এবং যদি আপনি এন্টার প্রেস করেন, এরপরে যদি আপনি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন স্পেসে ক্লিক করেন, তখন প্রতিটা অবজেক্টের সাইজ অনুসারে ডিফারেন্সটা সমান হচ্ছে। যদি এই তিনটা অবজেক্টের দিকে খেয়াল করেন, এই তিনটা অবজেক্টের সাইজ একই সমান হওয়ার কারণে এখানে আমরা আর অ্যালাইন টু কি অবজেক্টের প্রয়োজন হচ্ছে না, কারণ অবজেক্ট সবগুলো সমান। কিন্তু যদি অবজেক্ট গুলো, তিনটা অবজেক্ট বা চারটা অবজেক্ট বা পাঁচটা অবজেক্ট, কোনো অবজেক্টের সাইজ থেকে অন্য অবজেক্টের সাইজ যদি বা বড় বা ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যালাইন টু কি অবজেক্ট এবং ডিস্ট্রিবিউশন স্পেসিং এই অপশনটিকে ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কি আমার সাথে আছেন? স্যার জি আছে। জি, বুঝতে পেরেছেন কি বলেছি? বুঝতে পারেননি কেউ একজন বলেন যে বুঝতে পারেননি। একেবারে সিম্পলি বোঝানো হয়েছে বিষয়টা। গতকাল বুঝতে পেরেছি। লাস্ট ক্লাসে যেমন একটু এলোমেলো হয়ে গেছিল, আমি নিজেই হয়তো বুঝতে পারিনি তখন। আমি আবারও বলছি, যদি আপনি যে সকল অবজেক্টের মধ্যে ডিস্ট্রিবিউশন করছেন বা অ্যালাইন করছেন, এই অবজেক্ট গুলোর সাইজ যদি ভিন্ন ভিন্ন সাইজের হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যালাইন টু কি অবজেক্ট ব্যবহার করবেন এবং ডিস্ট্রিবিউশন পেসিং ব্যবহার করবেন, এবং স্পেসিফিক ডিস্ট্রিবিউশন ভ্যালুটাও আপনি এখানে এন্টার করবেন। ক্লিয়ার? হোপফুলি এরপরে আর কোনো কথা থাকার কথা নয়। জি স্যার। ওকে, আজকের ক্লাস থেকে লাস্ট ক্লাসেও আমরা কিছুটা ড্রয়িং নিয়ে কথা বলেছিলাম। আজকে থেকে পুরো সপ্তাহে শনি, রবি এবং সোম, মঙ্গল 4টা ক্লাসই হবে আপনাদের ড্রয়িং। দ্যাট মিনস, যেহেতু ইলাস্ট্রেটরটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আপনি ডিজাইন করবেন, তো আপনি ডিজাইন করতে গেলে তো আপনাকে ড্রয়িং করতে হবে। ড্রয়িং ছাড়া তো আর ডিজাইন হচ্ছে না। সাধারণত বাংলাদেশে বা অনলাইন বা ইউটিউব বেসিস যে কোর্সগুলো আপনারা দেখতে পান, আমি সমালোচনার জন্য বলছি না, আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর জন্য বলছি, সেখানে সাধারণত প্র্যাকটিক্যাল কাজগুলো নিয়ে কথা বলা হয়, আপনি কিভাবে মার্কেট প্লেসে কাজগুলোর কথা বলবেন। কিন্তু আহ, যেই মার্কেট প্লেসে যে কাজগুলো সাধারণত করে টাকা আর্ন করা হয়, এই টাকা আর্ন করার বিষয়টা একরকম, আরেকটা হচ্ছে কমপ্লিট ডিজাইনটা জানা একরকম। আপনি কিভাবে একটা পিকচার আঁকবেন, কিভাবে একটা ড্রয়িং করবেন, সেটা জানা ভিন্ন বিষয়। সো আমার যেহেতু এটা ডিজাইন, আপনারা যদি আমাদের যে টিউটোরিয়ালটা, যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসের এক্সামটার নাম খেয়াল করেন, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ইলাস্ট্রেশন, graphics design and illustration using Adobe Illustrator. So ডিজাইন এবং ইলাস্ট্রেশন ব্যাপার দুইটা আলাদা না হলে তো আর শব্দ দুইটাকে এন্ড দিয়ে যুক্ত করার প্রয়োজন ছিল না। তাহলে গ্রাফিক্স ডিজাইন একটা জিনিস, ইলাস্ট্রেশন হচ্ছে আরেকটা জিনিস। সো গ্রাফিক্স ডিজাইন এবং ইলাস্ট্রেশনের মধ্যে ডিফারেন্সটিকে আপনারা গুগলে সার্চ করে জানবেন যে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন এন্ড হোয়াট ইজ ইলাস্ট্রেশন। তো আমাদের গ্রাফিক্স ডিজাইন এবং ইলাস্ট্রেশন দুটার ক্ষেত্রেই ড্রয়িং ইজ এ মাস্ট এলিমেন্টস। সো আমরা আজকের ক্লাস থেকে ড্রয়িং শিখবো। আমি আবারও বলছি, আমরা আজকের ক্লাস থেকে ড্রয়িং শিখবো, কিভাবে ড্র করতে হয় কম্পিউটারে, ইলাস্ট্রেটরে। শুরু করছি আজকের ক্লাস। ইলাস্ট্রেটরের ড্রয়িং যে টুল গুলো আছে, সেই টুল গুলোর মধ্যে আমরা দুইটা টুল নিয়ে অলরেডি কথা বলেছিলাম, একটা হচ্ছে পেন্সিল টুল আর একটা হচ্ছে ব্রাশ টুল। পেন্সিল টুলের শর্টকাট হচ্ছে এন, ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি। বি
এবং আমরা বলেছিলাম যে প্রতিটা টুল যদি আপনি এই টুলগুলোর মধ্যে যদি ডাবল ক্লিক করেন আরো কিছু অপশন পাবেন এবং প্রত্যেকটা অপশনই খুবই প্রয়োজনীয়। আচ্ছা, তাহলে আমরা পেন্সিল টুল থেকে শুরু করছি। পেন্সিল টুলের যে অপশনগুলো আছে এই অপশনগুলো সাধারণত কিভাবে কাজ করে, যারা কোর্সগুলো যে ভিডিওটা আপনাদেরকে যে টিউটোরিয়াল গুলো দেওয়া হয়েছে এগুলো যদি দেখেন তাহলে আমার এই ড্রয়িং ক্লাসগুলো বুঝতে খুব সহজ হবে। কারণ ড্রয়িং ক্লাসটা অন্যান্য সকল ক্লাসের চেয়ে একটু কঠিন হবে এবং আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। তো আপনাদের জন্য নেক্সট ক্লাস থেকে অপশনটা হচ্ছে এরকম যে আমি আপনাদেরকে যে রিসোর্স গুলো দিচ্ছি এগুলো প্র্যাকটিস করবেন এবং যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ভিডিওগুলো দেখবেন, এতে করে কথা মানে ভিডিওতে দেখা নলেজটা আপনি প্র্যাকটিক্যালি কিভাবে আমি প্রয়োগ করছি সেটা আপনি রিয়ালাইজ করতে পারবেন। ওকে, লেটস স্টার্ট। পেন্সিল টুলের কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ফিডেলিটি। ফিডেলিটি কিভাবে কাজ করে, আমরা পেন্সিল টুল দিয়ে কিছু একটা ড্র করার চেষ্টা করি এবং অপশনগুলো একবার পড়ি। ফিল নিউ পেন্সিল স্ট্রোক, কিপ সিলেক্টেড, অল কি টগল টু স্মুথ টুল, এটাকে সিলেক্ট করে দিই। এডিট সিলেক্টেড পাথ, এখানে আছে উইদিন পয়েন্টস এবং 14 পয়েন্টস। আমরা কিছু একটা ড্র করি। সাধারণত ইলাস্ট্রেটরের ড্রয়িংটা ব্যবহার করা হয় পেন ট্যাবলেট দিয়ে। সাধারণত পেন ট্যাবলেটটা আপনারা হয়তো চিনেন বা দেখেছেন বিভিন্ন জায়গায়। মাউস দিয়ে কখনো ড্র করা যায় না, কিন্তু মাউস দিয়ে যতটুকু ড্র করা যায় এটা ওই রকম ভাবে স্মুথ হয় না। তারপরেও যেহেতু ক্লাসটা আমার কোনো পেন ট্যাবলেট নাই, আমি মাউস দিয়ে করছি, আপনারা হয়তো মাউস দিয়েই প্র্যাকটিস করবেন, দেন পেন ট্যাবলেট যখন ইউজ করবেন তখন আরো সহজ হয়ে যাবে। আমরা যখন পেন্সিল টুল দিয়ে কোনো কিছু ড্র করছি, এখানে ড্র করার পরে দেখেন এইটা যেভাবে ড্র করা হয়েছিল, দেখেন কতটা রাফলি ড্র করা হয়েছিল, কিন্তু যখন আমার ড্রটা শেষ হয়ে যায় তখন এটা রাফ থাকে না, এটা স্মুথনেস চলে আসে, কিছুটা স্মুথনেস চলে আসে। এবং ড্র করার পরে এটা সিলেকশন অবস্থায় থাকে। যদি আমি যদি আবার ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এগুলো সিলেক্ট করা আছে, প্রতিটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করা আছে। পেন্সিল টুলের কথা বলবেন না, পেন্সিল মাইকটা অফ করেন। পেন্সিল টুল, ব্রাশ টুল এবং পেন টুল, এটাকে কি বলা হয়, পেন টুল, এই তিনটা টুলই ড্রয়িং টুল। পেন্সিল টুল, ব্রাশ টুল এবং পেন টুল, তিনটা টুলই ব্রাশ টুল। কিন্তু যখন আপনি পেন টুল দিয়ে কোনো কিছু ড্র করছেন, তার মানে তখন আপনি অ্যাঙ্কার পয়েন্ট গুলো আপনি নিজে সেট করতে পারছেন, কিন্তু যখন আপনি পেন্সিল টুল বা ব্রাশ টুল ইউজ করছেন তখন অ্যাঙ্কার পয়েন্ট গুলো আপনি সেট করতে পারছেন না। যদি আমি আবারও যদি পেন্সিল টুলটা ইউজ করি, আমি কিছু একটা ড্র করলাম, এখন কোথায় কোথায় অ্যাঙ্কার পয়েন্ট গুলো সিলেক্ট হবে, অ্যাঙ্কার পয়েন্ট গুলো সিলেক্ট হবে সেখানেই যেখানে একটা লাইন থেকে অন্য একটা লাইনে লাইনটা স্মুথ না হয়ে একটু কার্ভ হয়েছে, মানে কার্ভিং অফ জায়গাগুলোতেই অ্যাঙ্কার পয়েন্টটা সেট হয়। এবং প্রথম এবং শুরু এবং শেষ এই দুই জায়গাতেই অ্যাঙ্কার পয়েন্টটা সেট হয়। আপনি যদি আমরা এখানে খেয়াল করি, আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল নেই, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা অ্যাঙ্কার পয়েন্ট গুলো দেখতে পাই। ডাইরেক্ট সিলেকশন যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলেও কিন্তু আপনারা এখানে অনেক অপশন পাচ্ছেন, এগুলো নিজেরা খেয়াল করবেন, এখানে কি দেওয়া আছে, কেন দেওয়া আছে, নিজেরা ট্রাই করবেন, চেঞ্জ করবেন কোথায় কি আছে। অ্যাঙ্কার পয়েন্ট গুলো সিলেক্ট করা আছে এবং অ্যাঙ্কার পয়েন্ট গুলো যেখানে তৈরি হয়েছে এগুলো আপনি নিজে তৈরি করেন নাই, এটা অটোমেটিকলি তৈরি হয়েছে। এবং সাধারণত যেখানে একটু কার্ভ বেশি এই জায়গাতে অনেক বেশি অ্যাঙ্কার পয়েন্ট নেওয়া হয়েছে। যদি আমি ব্রাশ টুল ইউজ করি তাহলেও দেখেন অ্যাঙ্কার পয়েন্ট গুলো প্রথম এবং শেষ অ্যাঙ্কার পয়েন্ট থাকবে, এবং যেখানে বিশেষ করে আমি স্মুথ করেছি মানে কার্ভ করেছি, বাঁকা করেছি, সেখানে অ্যাঙ্কার পয়েন্ট গুলো সেট হয়েছে। সো এই অ্যাঙ্কার পয়েন্ট ব্রাশ টুল এবং পেন্সিল টুল এই দুইটা দিয়ে যখন আমরা কোনো কিছু ড্র করব তখন আমাদের হাতে অ্যাঙ্কার পয়েন্ট গুলো কন্ট্রোল করার ক্ষমতা থাকে না, পেন টুল দিয়ে সেটা করার ক্ষমতা থাকে। কিন্তু পেন টুল দিয়ে জগতের সবকিছু ড্র করা যায় না। পেন টুল দিয়ে যদি সবকিছু করা যেত তাহলে ব্রাশ টুল এবং পেন্সিল টুলের প্রয়োজন হতো না। সাধারণত যারা ছবি আঁকেন, যারা শিল্পী, তারা কিভাবে, তাদের কাছে তো পেন টুল নাই, তাহলে তারা কিভাবে ছবিটা আঁকে? সাধারণত তারা ছবি আঁকার ক্ষেত্রে পেন্সিল ইউজ করা হয়, পেন্সিল ইউজ করেন বা ব্রাশ ইউজ করে। সেই প্র্যাকটিক্যাল লাইফের পেন্সিল এবং ব্রাশ
ইলাস্ট্রেটরের পেন্সিল এবং ব্রাশ টুল। আর অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে ইলাস্ট্রেটরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা আপনি পেন্সিল টুল এবং ব্রাশ টুলের সাবসিডারি হিসাবে কাজ করে এবং অনেক বেশি আউটপুট দেয়। আমরা পেন টুল নিয়ে আলাদা ক্লাস করব। আজকের ক্লাস হচ্ছে শুধুমাত্র ব্রাশ এবং পেন্সিল টুল। আমি যদি পেন্সিল টুলে আবার ডাবল ক্লিক করি, তার মানে এই ফিডালিটি হচ্ছে আপনি যেই লাইনটা নিচ্ছেন সেই লাইনটা কতটুকু স্মুথ হবে। আমি যদি ফিডালিটি হারটা একেবারে কমিয়ে দিই আর যদি ওকে প্রেস করি, এবং আমি যদি ফিডালিটি হারটা একেবারে সর্বোচ্চ করি, দেন ওকে প্রেস করে যদি আমি আঁকি, তাহলে দেখেন দুইটা লাইনের মধ্যে ডিফারেন্স কি। এই লাইনটা আমি প্রায় সমানভাবে আঁকার চেষ্টা করেছি, এই লাইনটা অনেক বেশি স্মুথ আর এই লাইনটা লেস স্মুথার। ওকে, দেন কিপ সিলেক্টেড, আমি এই অপশনটা স্কিপ করে যাচ্ছি সচেতনভাবে। কিপ সিলেক্টেড বলতে আপনি যদি পেন্সিল টুল দিয়ে কোনো কিছু ড্র করেন সেটা সিলেক্টেড অবস্থায় থাকবে। আপনি যদি এটাকে অফ করে দেন, দেন যদি আমি পেন্সিল টুল দিয়ে কোনো কিছু ড্র করি, দেখেন এটা সিলেক্ট করা নেই। ডাবল ক্লিক করে যদি আমি এটাকে কিপ সিলেক্টেড অপশনে রাখি এবং যদি ড্র করি, দ্যাট মিনস এটা সিলেক্টেড অবস্থায় থাকে। তাহলে সিলেক্টেড এবং আনসিলেক্টেড এর প্রয়োজনীয়তাটা কি সেটা আপনারা প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে দেখবেন। দেন আসছে অল্ট কি টগল টু স্মুথ টুল। আমি যদি এটাতে ক্লিক করি দেন ওকে প্রেস করি, কেউ শব্দ করবেন না প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আমার মনোযোগটাই নষ্ট করেন না, শব্দ করবেন না, মাইক একদম অফ রাখেন। যদি আপনার ভালো না লাগে আপনি চলে যান, সমস্যা নাই, ক্লাসের অ্যাটেন্ডেন্স ডাকা হচ্ছে না। দেন আমি যদি আমার সিলেক্ট করা আছে পেন্সিল টুল, আমি যদি আবার অল্ট প্রেস করি তাহলে দেখা যাচ্ছে আমার কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি চেঞ্জ হয়ে কি আসতেছে? স্মুথ টুল। আমি যদি আবার এটাকে স্মুথ করার চেষ্টা করি, স্মুথ করার মানে হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে কমিয়ে দেওয়া। অ্যাঙ্কার পয়েন্ট গুলো যত কমিয়ে দেওয়া হবে ততই লাইনটা স্মুথ হবে। তার মানে এখানে 4টা অ্যাঙ্কার পয়েন্ট ছিল, আমি অ্যাঙ্কার পয়েন্ট গুলো কমিয়ে দিয়েছি। এবার অ্যাঙ্কার পয়েন্ট আছে 3টা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আমি আর একটু জুম করে কাজটা করলে দেখতে পাচ্ছি। ওকে, দেখেন এখানে অ্যাঙ্কার পয়েন্ট ছিল 4টা, আমাদের হাতে এখন অ্যাঙ্কার পয়েন্ট আছে সম্ভবত 3টা। প্রথম এবং শেষ এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আপনি কোনোভাবেই ডিলিট করতে পারবেন না, তো শুধুমাত্র মাঝখানের অ্যাঙ্কার পয়েন্ট গুলো আপনি ডিলিট করতে পারছেন। এবং সেটা করতে পারছেন কিভাবে? স্মুথ টুল দিয়ে। স্মুথ টুল নামে আরেকটা টুল আছে, আপনারা নিশ্চয়ই জানেন। যদি আমি পেন্সিল টুলে ক্লিক করি তাহলে স্মুথ টুল ভাবে নামে আরেকটা টুল আছে। এবার যদি আমি এখানে যাই, আমি যদি আবারও কোনো কিছু ড্র করার চেষ্টা করি এবং এটা সিলেক্টেড অবস্থায় আছে, এবার যদি আমি স্মুথ টুলে ক্লিক করি, দেখেন ওইটা যেই ধরনের আউটপুট দিয়েছে এটাও সেম আউটপুট দিচ্ছে। তার মানে পেন্সিল টুলে যদি আপনি অল্ট ক্লিক করছেন তাহলে স্মুথ টুলের কাজ করছে। আপনাদের জন্য খুবই সতর্কমূলক কথা হচ্ছে, এখানে প্রত্যেকটা টুলসের চিহ্ন আপনারা হয়তো এভাবে কার্সার রাইখে পেন্সিল টুল, স্মুথ টুল আর পাথ ইরেজার দেন জয়েন্ট টুল মুখস্থ করলে হবে না। আপনার একবার মুখস্থ থাকতে হবে যে পাথ ইরেজার টুলটা কিরকম, স্মুথ টুলটা কিরকম এবং পেন্সিল টুলটা কিরকম, এটা আমাদের মাথায় থাকে, এবং জয়েন্ট টুলটা কিরকম। দেন আমরা আবারও ক্লিক করছি, স্মুথ টুল নয়, আমরা ক্লিক করবো হচ্ছে পেন্সিল টুল, ডাবল ক্লিক করছি। তাহলে আরেকটা অপশন হচ্ছে কি ক্লোজ পাথস when ends are within dash pixel। আমি যদি এটাকে সিলেক্ট করি দেন এখানে যে কোনো একটা 15 থাকুক, এটার মানে হচ্ছে আমি ক্লিক করি, যদি আমি কোনো একটা রাউন্ডের সার্কেল আঁকতে চাই অথবা কোথাও আমার লাইনটাকে ক্লোজ করতে চাই, তাহলে কতটুকু স্পেসের কাছাকাছি আসলে এটা জয়েন দেখাবে। তাহলে ওখানে আমরা সিলেক্ট করেছিলাম 15 পিক্সেল, মানে এখানে প্রথম লাইন অ্যাঙ্কার পয়েন্ট যেটা সৃষ্টি হয়েছিল, এখন এই মুহূর্তে আমার আপনাদেরকে আরো সহজ করে বোঝাই, না দেখানো যাচ্ছে না। এই মুহূর্তে আমার কার্সারটা যেখানে আছে এটা মানে 15 পিক্সেল ডিস্টেন্স আছে এবং এটা অটোমেটিকলি জয়েন হয়ে যাবে। আপনারা হয়তো বিষয়গুলো জানেন, তারপর আমি বলছি কারণ আমি প্র্যাকটিক্যাল কাজ করার সময় আমরা জন্য প্রশ্ন না করেন। সামনে একটা রাউন্ড চিহ্ন আসতেছে, সার্কেলের চিহ্ন। জি জি জি, থ্যাংক ইউ কিপ ক্লেম। দেন এডিট সিলেক্টেড পাথ বলতে কি, আমরা যদি দেখেন এডিট সিলেক্টেড পাথের নিচে দেওয়া আছে উইদিন।
উইদিন 14 পিক্সেল আমি যদি এখানে 20 পিক্সেল সেট করি তাও হবে, অথবা আমি এটাকে বাড়াতে বা কমাতে পারি। 20 পিক্সেল পর্যন্ত এটা হাইয়েস্ট ক্যাপাবিলিটি। এটার মানে হচ্ছে কি, আমরা দেখছি প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো একটা লাইন ড্র করলাম, দেন আমরা যদি চাই এই লাইনটার মধ্যে থেকে আবার নতুন এই লাইনটাকে কন্টিনিউ করতে, তাহলে কতটুকু এই অ্যাঙ্কার পয়েন্টের কাছাকাছি আসলেই সেই আগের লাইনটার আমরা ড্র করতে পারছি। এখানে এটা দুইটাই একটা লাইন তৈরি হলো। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করবেন। তার একবার মানে একটু বলুন। ডাবল ক্লিক করছি, ইফ সিলেক্টেড পাথ, এডিট সিলেক্টেড পাথ মানে আপনি যেই পাথটা ড্র করেছেন এই পাথটা যদি আরেকটু বড় করতে চান বা ছোট করতে চান, তাহলে 20 পিক্সেল বা 10 পিক্সেল বা 8 পিক্সেল বা 15 পিক্সেলের মধ্যে যদি আপনি কার্সারটা নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে এটা অটোমেটিকলি আগের লাইনটাকেই গো থ্রু করবে। Yes, sir. আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে এই ক্ষেত্রে? না, থাকার কথা নয়। আচ্ছা। আমরা পেন্সিল টিল দিয়ে আরো কিছু কাজ করতে পারি, যেমন আমি যদি এন্ড ক্লিক করি, আমি যদি শিফট ক্লিক করি এবং যদি আমি ড্র করি, তাহলে এটা স্ট্রেট লাইন হবে। তার মানে শিফট পেন্সিল টুল ইকুইভ্যালেন্ট টু স্ট্রেট লাইন। আপনি চাইলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন ক্রিয়েট করতে পারবেন। 45 ডিগ্রি, প্রতিবার স্ন্যাপ হচ্ছে 45 45 45 360। ক্লিয়ার? ইনশাআল্লাহ ক্লিয়ার। স্যার শিফট প্রেস করে কি 45 ডিগ্রি ভাবে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা পেন্সিল টুল ইউজ করলাম এবং শিখলাম সাধারণত পেন্সিল টুলের ভিতরের যেই ঝামেলাগুলো আছে। আপনি চাইলে যদি এটাকে আগের জায়গায় নিয়ে যেতেন, তাহলে রিসেট করলে আমরা যে চেঞ্জ করেছি এই চেঞ্জটা আবার মানে ডিফল্ট ভাবে যেটা যতটুকু দেওয়ার থাকার কথা এতটুকুর জন্য আমরা রিসেট ক্লিক করব। ওকে, তাহলে আমি ফিডালিটিটা একটু বাড়িয়ে নিই, কিপ সিলেক্টেড 10 এ রাখি, দেন ওকে। এবার আমরা এখানে, এটা হচ্ছে একটা ইমেজ, আপনারা খেয়াল করেন এটা একটা ইমেজ, এটা ইমেজটা আমরা লেয়ার প্যানেল দিলে বুঝতে পারবেন। লেয়ার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ, এবং এটা একটা টেমপ্লেট ইমেজ, এটাকে লক করা আছে। আমরা এই সানগ্লাসটাই ড্র করব ম্যানুয়ালি এবং মাউস দিয়েই, উইদাউট পেন ট্যাবলেট। খুব ভালো হবে না? আপনাদেরকে আমি কাজ করছি, আপনারা শুধু জাস্ট দেখেন, কোনো প্রশ্ন করেন না, কোনো কিছুই বলেন না। আমি প্রশ্ন করার জন্য অবশ্যই সুযোগ দেবো ইনশাল্লাহ। তার মানে আমি পেন্সিল টুল ইউজ করছি এবং এটাকে ড্র করার চেষ্টা করছি। আচ্ছা, এই যে এখন আমি ড্র করলাম, বাট এটা সিলেক্টেড অবস্থায় নাই। এর কারণ কি? আমার সম্ভবত এখানে কিপ সিলেক্টেড অপশন ছিল, তারপরও নাই। যদি কোনো অবজেক্টকে এটা ড্র করার পরে যদি সিলেক্টেড না থাকে, তাহলে আপনি যদি কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন তাহলে এটা সিলেক্টেড হচ্ছে। কন্ট্রোল প্রেস করে যদি আপনি লাইনে ক্লিক করেন তাহলে এটা সিলেক্টেড হচ্ছে, এবং একই সাথে পেন্সিল টুলটাও থাকছে। আমি জাস্ট রাফলি ড্র করার চেষ্টা করছি, আপনারা আউটপুটটা দেখবেন অবশ্যই। এটা আঁকা বাঁকা হয়ে গেছে, তাহলে এটা আমি কি করতে পারি? আমি অবশ্যই এটাকে স্মুথ করার চেষ্টা করতে পারি। যদি এখান থেকে একটু লাইনটাকে ঠিক করার চেষ্টা করি, অল প্রেস করি, দেন এটাকে স্মুথ করতে পারি। হলো এক প্রকার। দেন আমরা এই লাইনটাকে অল প্রেস করে আরেকটা লাইন করতে পারি। দেন পেন্সিল টুল নিব আবার, দেন এই জায়গাটাকে আমরা আরেকটু স্মুথ করব।
ওকে, নাও নাও, ওকে, ওকে। আমি এখানে রেজড হ্যান্ড, কেউ একজন হাত তুলেছেন, কিছু বলতে চান? আপনারা যাই করেন না কেন এটা নোটিফিকেশন আসে। এখানে দেখেন, আমি ড্র করার সময় মানে যেখান থেকে ড্র করার কথা ছিল ওখান থেকে না করে একটু আগ থেকে করছি, এবং একটু যেখানে শেষ করার কথা ছিল সেখানে শেষ না করে আমি আর একটু এক্সটেন্ড করছি। এটা কেন করছি আপনার হয়তো কাজ শেষ হওয়ার পরে দেখতে পাবেন। ওকে, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার চেয়ে ভালো করতে পারবেন, তো উনি একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন, আমি যেমনই করি আপনি একটু দেখেন। Oh shit. Okay. Shit. এবার আমরা শিফট ক্লিক করব, শিফট ক্লিক করে একটা লাইন নিব, ডাইরেক্ট সিলেকশন টুল ক্রিয়েট করে লাইনটাকে এখানে রাখবো। দেন আপনারা জানেন যে রোটেট টুল এর শর্টকাট হচ্ছে আর, রোটেট টুলের শর্টকাট হচ্ছে আর। আমরা এখানে অ্যাঙ্কার পয়েন্ট সেট করব, দেন এই অ্যাঙ্কার পয়েন্টটাকে এখানে লাইন করে দিব। Okay. এই লাইনটাকে অল্ট প্রেস করে নিচে নিয়ে আসবো, এবং এই লাইনটাকে অল্ট প্রেস করে আরেকটা নতুন লাইন নিব। তাহলে তিনটা লাইন হচ্ছে। এই লাইনটার অ্যাঙ্কার পয়েন্ট আমরা সেট করব, সরি
আপনারা নিশ্চয়ই বিরক্ত হবেন না। না না স্যার। Oh shit. No. Okay. No. আমরা যা থিওরিটিক্যালি বলেছি প্র্যাকটিক্যালি তা করেছি। কোনো ডিজাইন ড্রয়িং, আপনারা আমার সাথে আছেন নিশ্চয়ই। জি কোনো স্যার। ডিজাইন ড্রয়িং করার মানে হচ্ছে আপনি ওই ডিজাইনের আউটলাইনটা আপনি ড্র করছেন। কোনো কিছু ড্র করছেন মানে আছে আপনি ওইটার আউটলাইন ড্র করছেন। যেই চশমাটা আমরা এখানে দেখেছিলাম, এই চশমাটার যে আউটলাইন গুলো আছে, এই আউটলাইন গুলো আমরা ড্র করলাম। এই অবধি আশা করি বুঝতে পেরেছেন। তাইলে আমি নেক্সট স্টেপে যাব। আমরা পেন্সিল টুল ছাড়া অন্য কোনো কিছু এখানে আমি ইউজ করেছি, যে কন্ট্রোল বাটন গুলো, এটাকে কি বলা হয়, যে বাটন গুলো আমরা ইউজ করছি, অল্টার, কন্ট্রোল এবং জুম টুল। অল্ট বা কন্ট্রোল কন্ট্রোল করেছি আমি সিলেক্ট আনসিলেক্ট করার জন্য, অল্ট ব্যবহার করেছি আমি স্মুথ করার জন্য। এবার আমরা যদি সবটা অবজেক্টকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম শিফট এম বা শিফট, সেই বিল্ডার টুলটা যদি আমরা সিলেক্ট করি, দেন কন্ট্রোল প্লাস যদি এটাকে জুম করি, তাহলে যেই সকল এই লিমিটস গুলো আমরা ওভারল্যাপ করেছিলাম, যেমন এখানে আমরা বেশি কেটেছি, দাগ করেছিলাম, এখানে বেশি দিয়েছিলাম, এখানে বেশি কেন রেখেছিলাম, বেশি করেছি এই জন্য কারণ যখন একটা লাইন অন্য একটা লাইনকে ইন্টারসেক্ট করে,
তখনই সাধারণত ওই আউটলাইনের ভিতরে আপনার ফিল কালার দেওয়া যায়। আমি আপনাদেরকে যদি বিষয়টা আরেকটু সহজ করে বুঝাই, ধরেন আমরা এরকম একটা শেপ নিলাম। এখন আপনারা খুব সহজেই জানেন যে এই শেপটাকে আমরা কালারাইজ করতে পারি। এখন কালারাইজটা আমরা কেন করতে পারছি? কারণ এটার যে আউটলাইনটা আছে এই আউটলাইনটা অ্যাডজাস্ট করা। এবার আমি যদি বলি যে আমি একটা লাইন নিলাম, একটা লাইন টুল ড্র করলাম, লাইন নিলাম, আমি এখান থেকে আরেকটা লাইন নিলাম, বা আরেকটা এদিকে লাইন দিলাম, আর যদি আমি চারটা আলাদা করে লাইন নেই তাহলে কি এটার ভিতরে কোনো ধরনের ফিল কালার দেওয়া সম্ভব? নো। তাহলে ফিল কালার তখনই দেওয়া সম্ভব যখন একটা কমপ্লিট বাউন্ডারি থাকে একটা শেপের। তো এই ক্ষেত্রে যখন আমরা এই আউটলাইনটা যে ড্র করলাম, এই আউটলাইনের ড্রয়িংটা যদি একটা আউটলাইন যদি অন্য একটা আউটলাইনকে ইন্টারসেক্ট না করে, তাহলে এটাকে ফিল কালার দেওয়া সম্ভব হবে না, অথবা এটাকে কালারাইজ করা সম্ভব হবে না। এই যে আমরা যে ড্রয়িংটা করলাম, এটা কি ড্রয়িং করেছি? বেসিক্যালি এই এলিমেন্টস গুলো কি? এগুলো হচ্ছে স্ট্রোক ভ্যালু। আপনারা দেখেন এখানে এটা স্ট্রোক ভ্যালু, আমি এখানে স্ট্রোক ভ্যালু 1 সেট করে রেখেছি। আমরা যদি চাই তাহলে এই স্ট্রোক ভ্যালুর কালারটা চেঞ্জ করতে পারি। তাহলে কালারটা, স্ট্রোক কালারটা চেঞ্জ হচ্ছে, নট ফিল কালার। আচ্ছা, যদি আমরা ফিল কালার দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিভাবে দিব সেটা আমরা পরে কথা বলবো। এই অবধি কারা বুঝতে পারেননি, বা এই অবধি যদি কারো কোনো কোশ্চেন থাকে, দেন আমি নেক্সট স্টেপে যাব। স্যার আপনি যেটা বললেন মানে ক্লোজড পাথ হইলেই ফিল কালার দেওয়া যাবে, মানে এটা পেন্সিল টুলের ক্ষেত্রেই নাকি ওই যে না না, পেন টুল দিয়ে? এটা সব টুলের ক্ষেত্রে, এটা একেবারে সব টুলের ক্ষেত্রে, সকল জায়গায় এটা ইলাস্ট্রেটর ডিফল্ট ব্ল। আপনি যদি কোনো আবার কিছুকে স্যার ওই কালারাইজ, যে পেন টুল দিয়ে যে আবার একটু ড্র করলেই যদি একটু কার্ভের মতো হয় তাহলেও একটা মানে ফিল কালারের মতো দেখায় যায়, কি বলতে মানে যাচ্ছেন ফিল সেটা কালার আমি অ্যাক্টিভ জানি। থাকলে আর কি। সেটা তো ভিন্ন ব্যাপার। সেটা ফিল কালার আপনি অ্যাক্টিভ রেখে আপনি এখানে কোনো কিছু ড্র করছেন, কিন্তু আপনি যদি আপনি ফিল কালার দিয়ে কোনো কিছু ড্র করা, আপনি কোনো কিছু ড্র করার পরে সেটাকে ফিল দেওয়া, সেটা তো এক নয়। আপনি মনে হয় বুঝতে পারেননি। আমরা সাধারণত ওই যে যখন পেন্টুল ইউজ করি তখন ফিল কালারটা অন করে রাখলে দেখা যায় আমি 3টা রেক্টেঙ্গেল রাখলাম, এখানে তো ফিল দেখাচ্ছে, জি জি সেটা এরকম না। হ্যাঁ, জি। আপনি তখন ফিল কালার সিলেক্ট করে রাখছেন, কিন্তু এই 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 ফিল কালারটা এবং এখানে কোনো কিছুর আউটলাইন তৈরি করে সেখানে ফিল দেওয়ার বিষয়টা এক নয়। আপনার বুঝতে প্রশ্নটা পারছি। খুবই ভালো প্রশ্ন ছিল। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। কেউ কিছু বলছেন না? আছে বা নাই বুঝতে বুঝতে পারলাম যে কারো কোনো প্রশ্ন নাই। ওকে ওকে ওকে। এবার যদি আমরা শিফট টাইম ক্লিক করি, তার মানে আমরা শেপ বিল্ডার টুল সিলেক্ট করি, তাহলে আমরা শেপ ক্রিয়েট করব। তাহলে আমরা কি করতে পারি, এখানকার যে এক্সট্রা পয়েন্ট গুলো যে আমরা ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে, অল্ট প্রেস করতে হবে। অল্ট প্রেস করলে এটা ভিতরের এই লাইনগুলো আমরা কেটে দিব। ওকে, আমরা এই লাইনটা কেটে দিব। Oh shit. ড্রয়িং এর কাজটা এত বিরক্ত, আপনাদের এই ক্লাসটা নেওয়ার ইচ্ছেই ছিল না সত্যিকার অর্থে। এটা অনেক সময় সাপেক্ষ, টাইম কনজিউমিং কাজ। স্যার আর একটু জুম করে তারপর এটা করলে ভালো হবে জি স্যার। জি 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 ঠিক আছে। এটা আলাদা শেপ দেখাচ্ছে কেন? যাক, somehow দেখাচ্ছে। এবার যদি আমরা সবটা শেপকে সিলেক্ট করে শিফট ক্লিক করে যদি আমরা ছোট করি এবং এটাকে যদি আলাদা করি, এবার দেখেন তো কিছু একটা হয়েছে কিনা। ওকে, এখানে আরো কাজ আছে। এবার আপনি এই এই যা ড্রয়িং এর আউটলাইনটা আপনি ক্রিয়েট করলেন,
জাস্ট আউটলাইন ক্রিয়েট করলেন, আমরা একটা অল প্রেস করে এইটাকে আরেকটা কপি করে রাখবো যেন এই কপিটা নষ্ট না হয়। আমরা যা ড্র করেছি এই ড্রয়িং কিন্তু কপিটা যেন নষ্ট না হয়। সকল ক্ষেত্রে আপনি যখনই ড্র করবেন, আপনি বেসিক ড্রয়িং এর কাজটা শেষ করার পরে আপনি অবশ্যই এই কাজটাকে আলাদা করে একটা কপি করে রাখবেন। কারণ এখন সামহাও আমি কোনো একটা কাজ করতে গিয়ে হয়তো এটা আমি ডিস্টর্ট করে ফেললাম, তখন দেখা যায় আবার ড্র করা এটা তো সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে ডুপ্লিকেট একটা কপি করে রাখতে হবে। এবার আমরা যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে আমরা আরো স্মুথ করবো। আরো স্মুথ করার জন্য কি করতে হবে, অবজেক্ট মেনুতে যাব, অবজেক্ট মেনু থেকে পাথে যাব, পাথ থেকে সিম্পলিফাই এ যাব। দেখেন এখানে সিম্পলিফাই নামে একটা অপশন আছে। এখনই আপনি চাইলে পাথগুলোকে সিম্পলিফাই করতে পারেন। এখানে 3 স্টারে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে, সিম্পলিফাই কার্ভ। আপনি যেই লাইনগুলো ড্র করেছেন এই লাইনগুলোর কিভাবে দেখতে চান, এখানে দেখেন একটা সাইন দেওয়া আছে, এখানে একটা সাইন দেওয়া আছে, এখানে এক ধরনের সাইন দেওয়া আছে। আপনি যদি বলেন যে একেবারে এটা সবগুলোকে আমি কর্নার থ্রাশোল্ড করতে চাই, একেবারে সবগুলো লাইন কর্নার থাকবে একরকম। আপনি যদি বলেন যে একেবারে কম থাকবে, মানে এইগুলো আপনারা একটু নাড়াচাড়া করবেন। এখানে অপশন আছে, এখানে শো অরিজিনালটা দেখা সম্ভব এবং কনভার্ট টু স্ট্রেট লাইন, সবগুলোকে স্ট্রেট লাইন করা সম্ভব। এবং এইটা যদি আপনারা নাও বোঝেন, জাস্ট সিম্পলি এতটুকু বোঝেন যে অটো সিম্পলিফাই বলে একটা অপশন আছে, অটো সিম্পলিফাই করা যায়। মানে এখানে কি অটো সিম্পলিফাই দ্বারা আমি কি করেছি সেটা বুঝতে হবে। যে আমরা যে ড্রয়িংটা করেছি সেখানে 141টা, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 141টা অ্যাঙ্কার পয়েন্ট ছিল, কিন্তু যখন আমরা অটো সিম্পলিফাই করেছি সেখানে মাত্র 141টা থেকে কমে 29টা অ্যাঙ্কার পয়েন্ট চলে আসছে। যখনই এখানে অ্যাঙ্কার পয়েন্ট গুলো কমে যাচ্ছে তার মানে আপনার ড্রয়িংটা অনেক বেশি স্মুথ হচ্ছে। তবে কখনো কখনো এই অ্যাঙ্কার পয়েন্টের কমানো বা এখানে অটো সিম্পলিফাই করাটা কাজে নাও আসতে পারে। দেখেন আমাদের এই ড্রয়িং এর ক্ষেত্রে আমরা যখন অটো সিম্পলিফাই করলাম, আমাদের দেখেন আমাদের এই দুইটা লাইন একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখানে কিছু লাইন ডিস্টর্ট হয়ে গেছে। সো এটা ডিপেন্ড করছে আপনি কি ড্র করছেন এবং সেই ড্রয়িং এর ক্ষেত্রে অটো সিম্পলিফিকেশনের প্রয়োজনীয়তা আছে কিনা এটা আপনাকে বুঝতে হবে। সো এতটুকু জানেন যে কোনো পেন্সিল টুল এটা, বা আমি যদি এই পুরো কমপ্লিট কাজটা যদি ব্রাশ টুল দিয়ে করতাম, সেম পেন্সিল টুল বা ব্রাশ টুল যেই টুল দিয়ে আপনি কোনো কিছু ড্র করেন না কেন, অটো সিম্পলিফিকেশন বলে একটা বিষয় থাকে যেখানে আপনি অ্যাঙ্কার পয়েন্টকে রিলিজ করতে পারেন। এটা থিওরিটিক্যাল একটা বিষয়। সিম্পলিফিকেশন means reducing the anchor point to smooth your line. ওকে, আমি এটাকে ক্যান্সেল করছি। এখন আমরা যদি এটাকে জুম ইউজ করতে হবে, এই ড্রয়িংটাতে আরো আপনাদের কাছে, আচ্ছা আপনাকে একেবারে অপছন্দনীয় কিছু রেখেছি কিনা আমি জানি না, তবে চেষ্টা করেছি। এই পুরো কাজটাকে আপনি, এটা হচ্ছে প্রোডাকশন কাজ, এটাকে এতটুকু, এই কাজটা হচ্ছে প্রোডাকশন জব। এখন পোস্ট প্রোডাকশন জব কি, আপনাকে পোস্ট প্রোডাকশনের জন্য আরো অনেক কাজ করা যেতে পারে, এটা আমরা দেখব। তার মানে আমরা এটুকু বুঝলাম যে পেন্সিল টুল দিয়ে কোনো কিছু ড্র করা যায় এবং সেই ড্রয়িংটা হচ্ছে আউটলাইন। ওকে জি স্যার। ওকে, এবার আমরা ব্রাশ টুল নিয়ে কথা বলবো। আমি যদি ব্রাশ টুলে ডাবল ক্লিক করি, পেন্সিল টুলের ক্ষেত্রে ফিডেলিটি যেমন ছিল, ব্রাশ টুলের ক্ষেত্রেও সেম ফিডেলিটি আছে, তবে ওখানকার অপশনের চাইতে এখানকার অপশন কিছুটা কম আছে। কিপ সিলেক্টেড এবং এডিট সিলেক্টেড ওখানেও যেমন ছিল এখানেও এমন আছে। সো আমরা যে ড্রয়িংটা পেন্সিল টুল দিয়ে করেছি, এই ড্রয়িংটা যদি আমরা ব্রাশ টুল দিয়ে করি তাহলে সেম কাজটাই আমি যেভাবে ড্র করেছি আপনারাও ঠিক সেম ওয়েতে ড্র করতে পারবেন। আমি হয়তো ব্রাশ টুল দিয়ে কমপ্লিট কাজটা দেখাবো না, ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি। আপনি হয়তো এখান থেকে স্ট্রোক ভ্যালুটা আপনাকে কমায় নিতে হবে 0.25, দেন আপনাকে প্রতিটা লাইন ড্র করতে হবে। আমি যেভাবে ড্র করেছি আপনাদেরকে ঠিক সেভাবেই যে করতে হবে তা নয়, আপনারা হয়তো আমার চেয়ে অনেক ভালো জানবেন। যারা পেন ট্যাবলেট আছে তাদের জন্য তো একেবারেই কাজটা সহজ। এখানে পেন্সিল টুল দিয়ে আমি যা করেছি এই ব্রাশ টুল দিয়ে আমার ঠিক তাই করা সম্ভব। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন। সো আমি ব্রাশ টুল দিয়ে কিছু কাজ করে রেখেছিলাম, আমি জানি না এগুলো সেভ করা আছে না।
না, এটা সেভ করিনি। সেভ করিনি। আচ্ছা, এবার বললেন তো আপনারা কি পেন্সিল টুল দিয়ে বা ব্রাশ টুল দিয়ে এই সানগ্লাসটা ড্র করতে পারবেন যেভাবে জি, করেছি আমি? তাহলে জি, আমরা স্যার। নেক্সট জি স্যার, পারবো স্যার। বুঝলো স্যার? পারবেন। তাহলে আমরা যা ড্র করেছিলাম তাকে একটু বড় করি এবং এখানে আর কিছু করা যায় কিনা, মানে পোস্ট প্রোডাকশন জবে আপনি কি কি কাজ করতে পারবেন এখানে, এটাকে আর কিভাবে কাস্টমাইজ করা যায়? কারো মাথায় কোনো আইডিয়া আছে? তাহলে কর্নার গুলো ঠিক মতো হয়নি, এগুলোরে আর একটু সুন্দর করতে হবে। স্মুথ করা যেতে পারে। না না, স্মুথ করার কাজটা আপনারা নিজেরা করবেন। স্মুথনেসটা তো ডিপেন্ড করে আপনি কত সময় দিয়ে কাজটা। আমি এটা ড্র করেছি মাত্র 12 মিনিট বা 13 মিনিট সময় লেগেছে। আপনি এটা এখানে আধা ঘন্টা 40 মিনিট সময় দিতে হবে। আপনি প্রতিটা লাইন প্রতিটা সেগমেন্ট আলাদা আলাদা করে ড্র করছেন, একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড হচ্ছে কিনা খেয়াল রাখছেন। এবার আমরা এটাকে ড্র করব। ড্র করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে, এখানে যদি আপনারা ক্লিক করেন লাইভ পেইন্ট বাকেট, লাইভ পেইন্ট বাকেট সিলেকশন টুল, শেপ বিল্ডার টুল, মানে শেপ বিল্ডার টুলের নিচেই লাইভ পেইন্ট বাকেটটা থাকে, যেটা শর্টকাট হচ্ছে কে। তাহলে এই লাইভ পেইন্ট বাকেট এবং শিফট বিল্ড শেপ বিল্ডার টুল দুটার কাজ প্রায় কাছাকাছি। আমরা যদি শিফট এন্ড প্রেস করি, শেপ বিল্ডার টুলে ডাবল ক্লিক করি, তাহলেও এখানে অপশন পাচ্ছি অনেকগুলো। সেই অপশনগুলো কি আমরা প্র্যাকটিক্যাল কাজে দেখি যে অপশনগুলো কি, তাহলে বোঝা সহজ হবে। যদি আমরা গ্যাপ সিলেকশনটা অফ করে দিই, এখানে খেয়াল করেন কার্সার সোয়াচ প্রিভিউ, দেখতে পাচ্ছেন কার্সার সোয়াচ প্রিভিউ, এবং এখানে একটা অপশন আছে কালার সোয়াচ। যদি আমরা এটাকে সিলেক্ট করি এবং ওকে প্রেস করি, তাহলে দেখেন আমাদের কার্সারটা কি হয়ে যাচ্ছে, এই সোয়াচ প্যানেলের আমাদের যে কালার গুলো আছে এই কালার গুলো এখানে সিলেক্ট করে আমি যদি লেফট বা রাইট এর উপর ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার গুলো আমাকে শো করছে। লেফট আর রাইট আমরা যদি একেবারে ওপেনলি দেখি করা যায় কিনা, না এখানে না, এটা একের সাথে দেখানো সম্ভব হচ্ছে না। তাহলে লেফট এবং রাইট এরও ক্লিক করে আপনি শেপ বিল্ডার টুলের কালারটা চেঞ্জ করতে পারছেন। যে আপনি যে কালারটা দেখতে পাচ্ছেন মাঝামাঝি, এটাই হচ্ছে রিয়েল কালার। এবার যদি আপনি কোনো একটা শেপে ক্লিক করেন, তাহলে ওই কালারটাই এই যে আউটলাইনটা ক্রিয়েট করেছিলেন এই আউটলাইনের মধ্যকার সেই কালারটাই ফিল হবে। এবার দেখেন বিষয়, কিন্তু এটা হচ্ছে না। কেন হচ্ছে না কেউ যদি বলতে পারেন খুশি হব খুব, বলবো যে ক্লোজ হয়নি। স্যার হ্যাঁ পাথ ক্লোজড অনেক কানেক্টেড এই হয়নি একটার সাথে পাঁচটা তাহলে ক্লোজ হয়নি। তাহলে পাঁচটা যদি ক্লোজ নাও হয় তাও করা যাবে, ড্র করা যাবে কিভাবে? যদি আমরা শেপ বিল্ডার টুলে ডাবল ক্লিক করি, তাহলে এখানে গ্যাপ ডিটেনশন বলে যে বিষয়টা আছে, যদি জয়েন্ট টুল দুইটা ক্লিক মানে ক্লোজ নাও হয়, যদি গ্যাপ থাকে সেই গ্যাপটাকেও তার এটা রিকভারি করে ফেলবে। এবার হচ্ছে তাই তো? আমরা হয়তো শেপ বিল্ডার টুল আবার সিলেক্ট করতে হবে এটাকে, দেন শেপ বিল্ডার টুল, দেন এখানে আমরা রাইট ক্লিক দিব। কিছু একটা হয়েছে মনে হয়। আবার এটা সমালোচনা করবেন না, কারণ আমি আমি ওই লাস্ট ক্লাসেও বলেছিলাম যে আমি আই এম নট এক্সপার্ট ইন ডিজাইন বা ড্রয়িং। এখানে আরো কিছু কাজ করা যায় কিনা বলেন, এবার আর কি করা যায়? জি ওই যে উপরে লাইটিংটা দিতে হবে, মানে লাইটিং আর শ্যাডো এগুলি লাগবে। স্যার একটা Lighting টা। কালার একটু বেশি লাইট আর একটা একটু কম লাইট ইউজ না করলে না না, আমাদের শুধু না 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 না, এটা কালারিং এর বিষয়, জাস্ট এখানে কালারিং এর বিষয়, বাট ডিজাইনের মধ্যে আরো কিছু চেঞ্জ করা যায় কিনা। আপনি স্যার যখন এইখানে এইটা এই যে আমাদের যে মেইন যে চশমাটা ছিল ওইটা যে গুলো আছে, এই একটা দুই পাশে দুইটা যে চশমার যে ইয়েটা ছিল দুই পাশে জি দুইটা স্যার যেটা দেখা যায় ওইটা দেয়া যায়। তারপরে এই যে হ্যাঁ, আমাদের চশমাটার এইটার উপরে একটা যেটা কি কম মানে এটার কোন কোম্পানি থেকে ওইটা দেয়া যায়। তারপরে দেখেন এখানে আমরা একটা 3D লুক, একটা 3D লুক 3D লুক দেয়া যায়। তারপরে ওই যে এই যে চশমাটার যে গ্লাসটা আছে স্যার,
ওই গ্লাসটার উপরে অন্যান্য বিভিন্ন রকমের ডিজাইন করা যায়, যে পেজ ফন্ট সাইডে কি আছে ওটা শো করা যায় চশমাটার উপরে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা অনেক কিছুই জানেন। আমার মনে হয়, আমি জানি না সবাই এইটুকু বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, বুঝি, শ্যাডো দিতে পারেন। শ্যাডো দিতে পারি, কিন্তু আরো কিছু বেসিক কাজ করা যায়। বেসিক কাজগুলোকে আমি এইটাকে সিলেক্ট করলাম, আমি আবারও শিফট এম ক্লিক করলাম, মানে শেপ বিল্ডার টুল ক্লিক করলাম, আমি আবার কার্সার ডিটেনশনটা অফ করে দিলাম। এবার যদি আমি এটাকে একত্রিত করে দিই, এই লাইনটাকে যদি না, না, আমি যেটা করতে চাচ্ছি আসলে সেটাই করতে পারছি না। আশা করি আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ যেহেতু রিজন ক্লাস কথার চেয়ে কাজই একটু বেশি হবে। আপনারা জাস্ট কার্সারের দিকে খেয়াল রাখুন। আচ্ছা, গ্রুপ করে ফেলি। আমি কিছু একটা ভাবার চেষ্টা করছি, প্লিজ। হচ্ছে না। আচ্ছা, হচ্ছে না। আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে যাই। নেক্সট চ্যাপ্টার মানে এই ড্রয়িং রিলেটেডই নেক্সট একটা কাজ করি। আমরা এখানে ফিল কালার দিয়েছিলাম হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে। যদি ফিল কালারটা আমরা শেপ বিল্ডার টুল দিয়ে না দিয়ে যদি আমরা লাইভ পেইন্ট সিলেকশন টুল দিয়ে, লাইভ পেইন্ট বাটন দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের আউটপুট আসতে পারে? যদি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে লাইভ পেইন্ট বাকেট হচ্ছে শর্টকাট হচ্ছে কে, যদি আমরা এটা দিয়ে ফিল কালারটা চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে কি, এখানে আমরা যদি এটাতেও ডাবল ক্লিক করি কিছু অপশন পাচ্ছি। কি অপশন পাচ্ছি? লাইভ পেইন্ট বাকেটস এর অপশন গুলো হচ্ছে পেইন্ট ফিল, আপনি লাইভ পেইন্ট বাকেট দিয়ে শুধুমাত্র ফিল কালার নিতে পারবেন, আবার শুধুমাত্র স্ট্রোক কালার দিতে পারবেন, আবার কার্সার সোয়াচেস প্রিভিউ যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে অফ বা অন করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারছেন, এবং কালার সম্পর্কিত এবং এটা কতটুকু স্ন্যাপ করবে পিক্সেল দেওয়া আছে। আমরা যদি এখানে ডিফল্ট সেটিং এ যাই এবং যদি আমরা লাইভ পেইন্ট বাকেট দিয়ে যদি আমরা এটাকে কালারাইজ করার চেষ্টা করি, আমার মনে হয় আমি কোথাও ভুল করছি। এতক্ষণ হয়েছে, অযথাই চিল্লা পাল্লা ছিল। ওকে, তাহলে ডিফারেন্সটা কি? এখানে দেখেন ডিফারেন্সটা কি, দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা লেয়ার প্যানেলে দেখে খেয়াল করবো। একটু এলোমেলো হচ্ছে, আপনাদের বুঝতে কষ্ট হবে, ভিডিওটা আবার দেখে নেবেন কাইন্ডলি। আর এবং প্রতিটা ক্লাসই সাধারণত এরকম হবে। নেক্সট এই উইকে সবগুলো ক্লাস যেহেতু ড্রয়িং রিলেটেড। এখানে আমরা যখন এখানে ক্লিক করছি, এটাকে গ্রুপ হিসাবে আমি গ্রুপ করেছিলাম,
এখানে গ্রুপের ভিতরে কি দেখতে পাচ্ছি, শেপটা দেখতে পাচ্ছি এবং কালার গুলো দেখতে পাচ্ছি। কিন্তু এটা হচ্ছে লাইভ পেইন্ট সিলেকশন টুল দিয়ে করা। এখানে যখন আমরা ক্লিক করছি তাহলে এখানে এইটা হচ্ছে এই লেয়ারের মধ্যে আসে। এটা কিন্তু গ্রুপ দেখাচ্ছে না, এটা কিন্তু এখানে কি দেখাচ্ছে, লাইভ পেইন্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে শেপ গুলো দেখাচ্ছে ঠিক, কিন্তু এখানে যে কালার করা হয়েছে কালার গুলো দেখাচ্ছে না। আপনারা খেয়াল করছেন Yes, sir. এখানে কালার গুলো দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? এর কারণ হচ্ছে এখানে দেখেন উপরও লেখা আসছে লাইভ পেইন্ট। আপনি যখন কালারাইজ করার জন্য লাইভ পেইন্ট বাকেট ইউজ করবেন, এটাকে যদি ফিল কালার হিসাবে লেয়ার প্যানেলে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সপেন্ড করতে হবে। যখন আমি এক্সপেন্ড করলাম তখন দেখছেন আমি যদি গ্রুপের মধ্যে যাই তাহলে দেখছেন যে আলাদা করে কালার দেখাচ্ছে প্রতিটা বিষয়ের। এখানে হচ্ছে শেপ আর এখানে হচ্ছে কালার আলাদা করে দেওয়া। বুঝতে পেরেছেন? Yes, sir. খুব কঠিন একটা কথা সহজভাবেই বললাম। আপনি যখন শিফট বিল্ডার টু শেপ, আমি কথাটা শেষ করে নিই। আপনি যখন শেপ বিল্ডার টুল ইউজ করে কোনো অবজেক্টকে কালারাইজ করবেন, ফিল কালার দিবেন, তখন এটা সরাসরি কালার হিসেবে পাচ্ছেন। আর আপনি যখন এটা কি সব নামে মনে থাকে না, এটা লাইভ পেইন্ট বাকেট ইউজ করছেন, তখন আপনি ফিল কালারটা পাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত না এটাকে আপনি এক্সপেন্ড করছেন। এবং লাইভ পেইন্ট বাকেটের ক্ষেত্রে আমি যদি ব্যাকে যাই একটু, দেখেন লাইভ পেইন্ট বাকেট যখন আমরা ইউজ করছি তখন কিন্তু আমাদের লেয়ার প্যানেল লিখা আসতেছে লাইভ পেইন্ট। খেয়াল করেছেন? লাইভ পেইন্ট লিখা আসতেছে, মানে লেয়ারটার নামই লাইভ পেইন্ট দেখাচ্ছে এবং একটা বাউন্ডিং বক্স দেখাচ্ছে। এই বাউন্ডিং বক্সটা চিনে রাখেন। এই ধরনের বাউন্ডিং বক্স সাধারণত লাইভ পেইন্ট বাকেট দিয়ে যখন আমরা কোনো অবজেক্টকে কালারাইজ করব তখন সাধারণত এই বাউন্ডিং বক্সটা দেখাবে। তাহলে এই বাউন্ডিং বক্স থেকে আমাদের বের হওয়ার উপায় হচ্ছে এটাকে এক্সপেন্ড করা। যখন আমি এক্সপেন্ড করছি এই লেয়ার প্যানেলে সেটার লাইভ পেইন্ট গ্রুপ দেখাচ্ছে না, জাস্ট নর্মাল গ্রুপ দেখাচ্ছে, যেখানে দুইটা গ্রুপ, এখানে একটা হচ্ছে অবজেক্টের গ্রুপ আর এটা হচ্ছে কালারের গ্রুপ। যদি না বুঝে থাকেন তাহলে আবার বলেন। ঠিক আছে স্যার, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই জন্যই অনেক ক্ষেত্রে প্রশ্নটা স্কিপ করে যেতে হয়, কারণ হয়তো আমি বলবো। জি, কাইন্ডলি যদি কেউ বলেন, আমি পুরো ক্লাসের সামারি করব যারা না বুঝে থাকেন, তারপরে স্পেসিফিক কোনো কোশ্চেন যদি থাকে তাহলে সেটা করেন। কোশ্চেন যদি কেউ না থাকে কোশ্চেন, সেটাও তো বলবেন, তাহলে আমরা নেক্সট স্টেপে আগাবো। নেক্সট আগাইতে পারেন স্যার। শিওর, ওকে। তাহলে আপনাদের জন্য নেক্সট ক্লাসের গ্রুপটা নিয়ে যদি আবার একটু বলতেন, গ্রুপ লেয়ার প্যানেলের গ্রুপ নিয়ে যদি একটু বলতেন। ও আচ্ছা, এখন পর্যন্ত আমরা কোনো অবজেক্টকে কালারাইজ করার জন্য মানে ফিল কালার দেওয়ার জন্য দুইটা অপশনকে ব্যবহার করেছি, একটা হচ্ছে শেপ বিল্ডার টুল আর একটা হচ্ছে লাইভ পেইন্ট টুল। যখন আপনি শেপ বিল্ডার টুল দিয়ে কোনো অবজেক্টকে কালারাইজ করবেন, মানে ফিল কালার দিবেন, তখন সেটা লেয়ার প্যানেলে সাধারণত ফিল কালার হিসাবেই দেখাবে। কিন্তু যখন আপনি লাইভ পেইন্ট বাকেট দিয়ে কোনো অবজেক্টকে কালারাইজ করবেন, তখন লেয়ার প্যানেলে সেটা লাইভ পেইন্ট বাকেট নামেই অপশনটা সেভ থাকবে এবং সেখানে আপনি যে কালার করেছেন সেই কালারের জন্য আলাদা কোনো লেয়ার থাকছে না। আপনি সেটাকে ফিল কালার হিসাবে লেয়ার প্যানেলে পাচ্ছেন না। যদি এই ফিলটাকে লেয়ার প্যানেলে পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সপেন্ড করতে হবে এবং আপনি যখন এটাকে এক্সপেন্ড করছেন তখন লেয়ার প্যানেলে দুইটা গ্রুপ তৈরি হচ্ছে, একটা হচ্ছে অবজেক্টের জন্য গ্রুপ আর একটা হচ্ছে কালারের জন্য গ্রুপ। এবার বলেন কে বুঝেন নাই? জি স্যার, বুঝতেছি। কারো কোনো প্রশ্ন? স্যার, আপনারা সবাই জানতেন এই বিষয়গুলো? স্যার জানতাম না স্যার, আজকে জি না স্যার। Oh, okay.
হচ্ছে না, মানে আমি যেটা করতে চাইছিলাম আসলে সেটা হচ্ছে না। আপনারা হয়তো চেষ্টা করে দেখতে পারেন এটাকে আর কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা। আপনারা আজকের ক্লাসে শিখলেন পেন্সিল টুল, ব্রাশ টুল, শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে কালারাইজ করা যায়, কিভাবে গ্যাপ ডিটেনশন কমানো যায়, এবং লাইভ পেইন্ট বাকেট টুল, শেপ বিল্ডিং টুল এবং লাইভ পেইন্ট বাকেট টুলের মধ্যে ডিফারেন্স, এবং এই দুইটার আলটিমেট লেয়ার প্যানেলের অ্যাকশন অর রিঅ্যাকশন। এই কমপ্লিট প্রসিডিউরটা যারা বুঝতে পারেনি তারা রেসপন্স করেন। দেন আমার কিছু কথা আছে থিওরিটিক্যাল। আমরা আবারও বলছি, আমরা পেন্সিল টুলের ব্যবহার শিখেছি। পুরো ক্লাসের সামারি যারা হয়তো দেরি করেছেন বা লাইন ড্রপ করেছে আপনি একটু শুনে নিতে পারেন। পুরো ক্লাসের সামারি হচ্ছে আমরা পেন্সিল টুল শিখেছি, পেন্সিল টুল কিভাবে ব্যবহার করতে হয় এবং পেন্সিলের মধ্যকার যেই অপশনগুলো আছে সেগুলো আমরা শিখলাম। দেন ব্রাশ টুল এবং ব্রাশ টুলের মধ্যকার যেই অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম, এবং অবজেক্ট মেনু থেকে কিভাবে কোনো একটি পাথকে সিম্পলিফাই করতে হয় সিম্পলিফাই অপশন সম্পর্কে জানলাম। দেন শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে আউটলাইনের মধ্যে কালারাইজ করতে হয় সেটা দেখলাম, এবং লাইভ পেইন্ট বাকেট দিয়ে কিভাবে কালারাইজ করতে হয় সেটাও দেখলাম, এবং আলটিমেটলি কিভাবে পেন্সিল টুল বা ব্রাশ টুল ইউজ করে যে কোনো ডিজাইন ক্রিয়েট করা যায়। প্লিজ যারা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ, আর যারা বুঝতে পারেন নাই তাদেরকে আমি সহযোগিতা করার জন্য অবশ্যই প্রস্তুত। কাইন্ডলি বলেন, 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসের। জি, আপনারা যারা টিউটোরিয়াল গুলো দেখেছেন তাদের মধ্যে কি কেউ আছেন একটু রেসপন্স করবেন যে আপনারা দেখেছেন এই টিউটোরিয়াল গুলো? আশা করি এই সংক্রান্ত টিউটোরিয়াল আছে। আমি তো এই কোর্সগুলো স্যার করে আমি এসেছি। দেখেছি গতকালকে। আর জি, গতকালকে যে টিউটোরিয়ালটা দেখছে একটা লাইভ টি শার্টের যেটা ওটা দেখছি স্যার, আর আমি কমপ্লিট করছি যে স্যার। প্যাটার্নের, আর হুম, আরো হুম, কয়েকটা হুম, দেখছি স্যার। হুম, 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 হুম। আমরা যাব ওখানে। প্যাটার্ন। আপনারা কমপ্লিট ডিজাইন আমি এই 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 উইকে, এখন যেহেতু আপনারা সবাই বুঝতে পেরেছেন তাহলে আমরা নেক্সট টপিকে কথা বলছি। ওকে, জি স্যার। হ্যালো, হ্যাঁ, তাহলে আমরা নেক্সট আরো 3টা ক্লাস ডিজাইনের উপরে নিচ্ছি। আপনারা এই এই আমি যে কাজটা করেছি পেন্সিল দিয়ে কোনো কিছু একটা ড্র করার চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করবেন কোনো কিছু ড্র করার জন্য। আদারওয়াইজ আমি হয়তো এটা একটা স্ক্রিনশট নিয়ে আমি এটার ছবিটা আপনাদেরকে, এটা একটা জাস্ট ইমেজ, এটা এই ইমেজটাকে ক্লিপিং মাস্ক করা আছে, এছাড়া কিছু নাই, যে ক্লিপিং গ্রুপ একটা ইমেজ। তো যদি আপনারা চান ইমেজটা আপনাদেরকে পাঠাবো, বা আপনারা আপনাদের মতো যে কোনো একটা ইমেজ নিয়ে পেন্সিল টুল এবং সবচেয়ে ভালো হয়, ওটা আমরা যে যার মতো ডাউনলোড হ্যাঁ করে হ্যাঁ তারপরে হ্যাঁ ইয়ে করে দিতে হবে। এই প্রশ্ন যে করেছেন, বেশি আমি মনে হয় ক্লাসের প্রথমেই শুরুর দিকে বলেছিলাম যে পেন্সিল টুলের এই যে ফিল নিউ পেন্সিল স্ট্রোকের কাজটা আমি জানি না। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আমি সবকিছু জানবো তা তো নয়, আমি তো প্রথম থেকেই স্বীকার করে আসি আমি অনেক কিছুই জানি না। এর মধ্যে এটা কি কাজে লাগে তাও আমি জানি না। যে প্রশ্ন করেছেন আশা করি উত্তর পেয়েছেন। জি, আমি এটার ব্যবহার জানি না, কি জন্য কি করে সেটা আমি এখন পর্যন্ত কোনো বাস্তবিক কাজে লাগাইতে পারি না। যদি আপনি জানেন আমাকে জানাবেন। তাহলে আপনাদেরকে এই ইমেজটা গ্রুপে দেওয়া হবে, আপনারা চেষ্টা করবেন পেন্সিল টুল, আমি যেহেতু পেন্সিল টুলটা করেছি আপনারা পেন্সিল টুল দিয়ে না করে আপনারা ব্রাশ টুল দিয়ে করেন, সেম একেবারে সেম আউটপুট, সেম এভরিথিং, একেবারে যা আছে সবকিছু সেম 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 ভাবে আপনারা পাবেন।
সো আপনারা চেষ্টা করেন যে পেন্সিল টুল বা ব্রাশ টুল দিয়ে করার চেষ্টা করেন, বা দুইটা দিয়ে যদি করার চেষ্টা করেন। আমি আপনাকে এটুকু বলছি, আপনি যদি একবার ট্রাই করেন এক পেন্সিল টুল দিয়ে এবং একবার ট্রাই করেন ব্রাশ টুল দিয়ে, আপনি অনেক কিছু শিখবেন। এবং এটা আপনি মার্কেট প্লেসে কাজের জন্য যে ধরনের ডিজাইন গুলো করা হয়, এগুলো তো ডিজাইন না, ডিজাইন, এগুলো তো ড্রয়িং না। তখন আপনার ওই ডিজাইনের উপরে আপনার এই ড্রয়িং এর প্রভাবটা পড়বে এবং দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়বে। আপনি হয়তো বুঝতে পারবেন ক্লাসটা এটা প্র্যাকটিস করার পরে। স্যার এটা তো বিভিন্ন ভেক্টর ডিজাইন করতে এটা এটা খুব মানে কার্যকরী। জি, যে ভেক্টর ডিজাইন আছে না স্যার, যেমন ওই যে হ্যাঁ টি-শার্ট হ্যাঁ ডিজাইন, হ্যাঁ, হুম এটা হুম খুব হুম হুম উপকার হবে স্যার। হুম। আপনারা একেবারে ডিজাইন রিলেটেড ইনশাল্লাহ। এখানে বেসিক্যালি ডিজাইন টুল যেগুলো আছে, আরো কিছু পেন্সিল টুলের আরো কিছু বিষয় আছে, যেমন স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল গুলো কিভাবে কাজ করে আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। যেমন ইরেজার টুল গুলো আমরা এখন থেকে যেগুলোই শিখবো একেবারে প্র্যাকটিক্যালি কিভাবে কাজে লাগে আমরা সেভাবে শিখবো। নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের হচ্ছে কালারাইজেশন, কিভাবে কালারাইজেশন করা যায় এবং কালারাইজেশন করার ক্ষেত্রে মানে কালার নিয়ে আমরা কথা বলবো। মানে নেক্সট ক্লাসের প্র্যাকটিক্যাল কালার কিভাবে সিলেক্ট করতে হয় বা কোনো অবজেক্টকে কিভাবে কালারাইজ করতে হয় এই বিষয় নিয়ে আপনারা যদিও দেখেছেন লাইভ পেইন্ট বাকেট এবং শিপ বিল্ডিং টুল, দুইটা থেকেও আরো অনেক অনেক বিষয় আছে, অনেক ভাবেই কোনো অবজেক্টকে কালারাইজ করা যায়। আপনাদের জন্য ক্লাসটা এখানেই শেষ। যদি কেউ স্কিপ করতে চান আপনি চলে যেতে পারেন, তবে আমি আরো 5 মিনিট কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে আপনাদেরকে যে টিউটোরিয়াল গুলো দেওয়া হয়েছে এই টিউটোরিয়াল গুলো যদি A to Z না দেখেন আমি বলবো যে আপনার জন্য এটা দুর্ভাগ্য। মানে এবং আপনি যদি এই টিউটোরিয়াল গুলো না দেখেন এবং যদি আপনি নিজে থেকে ওই ইন্টেনশন নিয়ে কাজ না করেন যে আমাকে শেষ করতে হবে এবং আমাকে বুঝতে হবে এবং আলটিমেটলি আমাকে এক্সামের প্রিপারেশন নিতে হবে, আমি আপনাকে বলছি আপনি কোনোদিন ইলাস্ট্রেটরের কাজ শিখতে পারবেন না। কারণ আপনাদেরকে লাস্ট ক্লাসে যারা ছিলেন লাস্ট অব্দি তারা দেখেছেন যে এই কোর্সটা আমি আপনাদেরকে দিয়েছি, এই কোর্সটার মার্কেট ভ্যালু কত যে কোনো একজন রেসপন্স করেন। আমার মুখ থেকে শুনলে হয়তো অনেকে বিলিভ নাও হতে পারে। মার্কেট প্লেস কত? মার্কেট, জি, $215। 55, $255। ক্যান ইউ ইমাজিন স্যার দিস? $255, 255 একটা 255 এরকম স্যার। জি, $255। 225 যাই হোক, হোয়াট এভার, 200 আপ, 200 আপ ডলারের একটা রিসোর্স আপনি পেয়েছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বাংলাদেশে যারাই ডিজাইন রিলেটেড টিউটোরিয়াল গুলো দেখছেন, আমি আমি আমার মনে হয় না যে অন্তত পক্ষে 1% or 0.1% মানুষের কাছে এই টিউটোরিয়ালটা আছে। কারণ এই টিউটোরিয়ালটা শুধুমাত্র তাদের জন্যই যারা এক্সামের মানে সার্টিফাইড হতে চায়। কারণ আপনারা ওখানে যারা দেখেছেন টিউটোরিয়াল গুলো তারা একটা খেয়াল করেছেন ওখানে একেবারে কোর থিঙ্কিং গুলো মানে একেবারে ইম্পর্টেন্ট বিষয়গুলো এক ডিপলি দেওয়া আছে, টাচ করা আছে। এই বিষয়গুলো এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এর চেয়ে বেশি কিছু নয়। তো আপনি যখন ওই ইম্পর্টেন্ট বিষয়গুলো জাস্ট দেখবেন, আর আমি আমার যেহেতু এই পুরো সপ্তাহের ক্লাসটা আমাদের ড্রয়িং, আমি বিশ্বাস করেন আপনাদের যখন এই কোর্সটা শুরু করি আমার মাথায় ছিলই না আপনাদেরকে ড্রয়িং শিখাবো। আমার মাথায় শুধু ছিল আপনাদেরকে সার্টিফাইড করার জন্য যা করা দরকার আমি তা করব। কিন্তু আমার মাঝখানে যেটা মনে হলো যে আপনাদেরকে ড্রয়িং শেখানো প্রয়োজন, কারণ যেহেতু এদের মধ্যে কেউ কেউ হয়তো কারোর সাথে হয়তো আমার ইন ফিউচার কাজ করা লাগতে পারে, বা আপনার কাছ থেকে হয়তো আমি অনেক কিছু শিখবো, বা আমার কাছ থেকে আপনি হয়তো কাজ করার ক্ষেত্রে অনেক কিছু শিখবেন। কিন্তু যদি ওই স্কিল লেভেলটা দুজনের ইকুয়াল না হয়, আমি আপনাকে বলছি যে এটা এটা করেন বা ওইটা ওইটা করেন বা এই কাজটা এভাবে চেঞ্জ করেন, আর আপনি হয়তো বুঝতেছেনই না, তখন হয়তো তার সাথে কাজ করাটা, বা আপনি যখন পোস্ট প্রোডাকশন বা প্রোডাকশন কাজ করতে যাবেন তখন আপনি বুঝবেন না। কারণ ওখানে চাষ আপনাকে মেসেজ করবে যে চেঞ্জ দিস পার্ট, কিভাবে চেঞ্জ করবেন এটা তো আপনি তাকে জিজ্ঞাসা করতে পারবেন না। যে আপনি হয়তো কোনো ডিজাইন ইন্ডাস্ট্রিতে জব করেন, হয়তো সেই ডিজাইন ইন্ডাস্ট্রিটা কানাডাতে, এখন আপনি অনলাইনে কাজ করছেন, ওনারা বলছে তুমি এটা এই ডিজাইনটা এইভাবে চেঞ্জ করে দাও, ওই ডিজাইনটা ওইভাবে চেঞ্জ করে দাও, বা এটার ভেক্টর পয়েন্টটা অ্যাঙ্কার পয়েন্টটা এখান থেকে ওইভাবে নাও। এখন আপনাকে তো বলে দিবে না যে এটা এইভাবে করেন, শুধু বলে দিচ্ছে যে আপনি এটা করেন। সো ওই কাজগুলো করার জন্য যেই প্র্যাকটিক্যাল কাজ করার জন্য যেই ধরনের বেসিক নলেজ গুলো দরকার, এই বেসিক ড্রয়িং গুলো আপনারা এই সপ্তাহে শিখবেন ইনশাল্লাহ। আর এবং এই সপ্তাহে যদি আমরা 4টা ক্লাস নেই তাহলে আমাদের প্রায় 14 থেকে 15টা ক্লাস হয়ে যাবে। আর নেক্সট 5টা ক্লাস আমরা হয়তো সিলেবাসের উপর বেসিস করে আপনারা যে টিউটোরিয়াল গুলো দেখবেন ওই টিউটোরিয়াল উপর বেসিস করে যার যেখানে প্রশ্ন সেই প্রশ্নগুলো আমরা সলভ করবো। দেন আপনাদেরকে আরো একটা রিসোর্স দেওয়া হবে, খুবই গুরুত্বপূর্ণ রিসোর্স, এবং ওই রিসোর্সটা কম্পারেটিভলি ইজিয়ার। এখন যে রিসোর্সটা দেওয়া হয়েছে এটা খুবই কঠিন আমি জানি,
এবং এখানে পিডিএফ গুলোর সলভ আপনারা হয়তো গ্রুপে বা পেজে পাবেন। আমার যে গতকালকে একটা গ্রুপ করেছিলাম অ্যাডোবি সার্টিফাইড হেল্প নামে, এখানে আপনারা ছাড়া অন্য কেউ নাই অথবা অন্য কেউ আসবেও না। এটা করা হয়েছিল এই জন্য যেন আপনাদের কোশ্চেন গুলো সলভ করতে পারে, কারণ এটা ওই আপনাদের ফেসবুকের যে পেজ, যে চ্যাট গ্রুপ আছে মেসেঞ্জারে, ওখানে খুবই বিরক্তকর হয়ে যায়। তো এই জন্য আমি আলাদা করে গ্রুপ ওপেন করেছি। ওই গ্রুপে আপনারা এই সার্টিফাইড সংক্রান্ত বিষয়ে যে কোনো ইলাস্ট্রেটরের যে কোনো স্পেসিফিক কোশ্চেনের বিষয়ে ওখানে কোশ্চেন করতে পারেন। এই ক্ষেত্রে হয়তো একজনের কোশ্চেন করলে অন্য আরেকজনও এটা থেকে হেল্প নিতে পারে। সো সর্বশেষ কথা হচ্ছে, যদি আপনি আমি আই এম নট বুস্টিং মাই সেলফ, যদি আপনি এখান থেকে কাজ শিখতে না পারেন, আপনি লিখে নেন, আপনি কখনোই আর ইলাস্ট্রেটরের কাজ শিখতে পারবেন না। এত রিসোর্স, এত ভাবে আপনাদেরকে হেল্প করার পরেও। সরি ফর দিস, মানে এভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু আপনাকে বোঝানোর জন্য আমি হয়তো এভাবে বলতে হয়েছে। তার মানে আপনাকে কাজ শিখতে হলে এখানেই শিখতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি টাকা খরচ না করেই শিখছেন। আর আপনি যখন 4,000 টাকা বা 5,000 টাকা কোর্স ফি দিয়ে সেখানে যাবেন, তখন হয়তো আপনার জন্য আরো কঠিন হয়ে যাবে। কারণ টাকার টেনশনই করবেন নাকি কোর্সের টেনশন করবেন? যদি কারো কিছু মন্তব্য বা কোনো কিছু বলার থাকে, প্লিজ। সবাই কি আছেন নাকি নাই? জি স্যার আছে। জি জি আলাদা একটি গ্রুপ তৈরি করছেন, মানে ওখানে বললেন যে ওখানে হয়তো সবাইকে জয়েনও করতে পারেন না, জাস্ট ওই গ্রুপ। গ্রুপটা আমরা পাই নাই, আমরা জয়েন হতে পারি না গ্রুপটা। আচ্ছা আচ্ছা, আপনারা পাবেন ঠিক আছে। আমি ওই গ্রুপের লিংকটা আপনাদেরকে হয়তো ইয়েতে দিব, কি বলে চ্যাট বক্সে দিয়ে দেবো। আমি আপনাদেরকে এখন তাহলে জি ওই সবগুলো অ্যাকসেপ্ট করতে আপনাকে লাগবে না, মানে দুই একজনকে মডারেটর বানাতে পারবেন আপনি। তাহলে না 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 না, আমি এই ঝামেলাতে যেতে চাই না ভাই। আপনারা যারা মডারেটর বানাইয়া আবার এত দরকার না। আমি সারাদিন অ্যাক্টিভ থাকি একেবারে ঠিক আছে, এভারেজে 16 ঘন্টা আমি অ্যাক্টিভ থাকি। তাহলে সমস্যা নেই স্যার। ঠিক আছে, আপনারা ওই যে আপনি দেখতে পাচ্ছেন মনে হয় আমি অলরেডি গ্রুপে এটা করেছি, আপনাদেরকে দিয়েছি, আপনারা জয়েন হইতে পারেন। আপনারা যদি এখানে জয়েন হয়ে যান, তাহলে আর এখানে যদি কারো কোনো কোশ্চেন দেখে একেবারে সার্টিফিকেটের বিষয়ে বা ইলাস্ট্রেটর বিষয়ে যে কোনো কোশ্চেন আপনি করেন, এখানে অন্যরাও জেনে নেবে। আর কি জানি নামটা, আপনার নামটা আমি ভুলে যাওয়াটা উচিত হয়নি, ফাতেমা মামুন। আপনাকে আবার অনুরোধ করা হচ্ছে, আপনি দয়া করে ওই কোর্সের ওই টিউটোরিয়াল গুলোর যে পিডিএফটা, ওই আপনাদের প্রথমেই বলা হয়েছিল, ওইগুলো আস্তে আস্তে নিয়ে জি করে ফেলেন। জি ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো কমেন্টস প্লিজ, বা কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ? স্যার এখানে যে প্রশ্নগুলো হয় এগুলো তো খুব কঠিন স্যার, আমি একটা দেখলাম। তা আপনি কি মনে করেছেন সহজ প্রশ্ন হওয়া উচিত? স্যার আপনি মান্থলি 20,000 টাকা বেতন পাচ্ছেন, 12 ক্লাস করতেছেন, 16 ক্লাস পরে অনার্স শেষ করার পরে আপনি কোন একটা অফিসের অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেছেন। সেখানে আপনি 20,000 টাকা বেতন পাবেন 16 ক্লাস পরে, আর আপনি এখানে 2 মাসের ট্রেনিং এ 50,000 টাকায় আর্ন করার স্বপ্ন দেখছেন। আপনি বিষয়টাকে সহজভাবে নিচ্ছেন কেন? এত সহজ হওয়ার কথা নয়, বিষয়টা এমন নয় কি? যদি কঠিন আর কি বেশি। আমি 15 সালের প্রশ্নটা নামাইছি তো ওটার মধ্যে দেখলাম আর কি। এটা তো সহজ এটা যদি সহজ হতো, ধরেন সার্টিফাইড হওয়াটা খুবই সহজ, সিম্পল একটা বিষয়, তাহলে আপনি কি মনে করেন যে বাংলাদেশে 8-10 জন লোক সার্টিফাইড হতো? আপনার কাছে কি এটা মনে হয় যে 8-10 জন লোক সার্টিফাইড হতো? যদি এমনটা হতো তাহলে তো কোনো কথাই ছিল না, তাইলে সার্টিফিকেশনের আর কোনো ভ্যালু থাকতো না। আপনাকে একটা জার্নি করতে হবে, কঠিন জার্নি আছে এখানে। এই টিউটোরিয়ালটা শেষ হওয়ার পরে আপনাদেরকে আমি আরেকটা টিউটোরিয়াল দিব। ওই টিউটোরিয়ালটা কম্পারেটিভলি ইজি। দেন আপনাদেরকে আমি কারো এই ভিডিওটা অন করে রেখেছেন, আপনাকে আমরা দেখতে চাই না, আপনার ক্যামেরা অফ করেন। জি থ্যাংক ইউ। আপনি এই ব্যাপারটাকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে কঠিন বলে আপনি এসেছেন। আপনি যদি মনে করেন এটা খুব সহজ, তাহলে এটা আপনার জন্য না, এটা কঠিন, এবং আপনাকে ওই অবধি স্ট্রাগল করে যেতেই হবে। এবং সেটা হয়তো 20টা-22টা ক্লাস অবধি আপনি আমার সাপোর্ট পাচ্ছেন। দেন হয়তো আমি আন্তরিক থাকবো, কিন্তু আমি নিশ্চয়তা দিচ্ছি না যে আমি আপনাকে এখন যেভাবে হেল্প করছি সেভাবে করতে, কারণ এখন আমার একটা দায় থেকে গেছে, কারণ যেহেতু এটা শুরু করেছি।
জি প্লিজ, কেউ একজন কিছু বলতে চেয়েছিলেন। স্যার এখানে আমাদের বিষয়টা হয়েছে ও টিউটোরিয়ালে যে ইংলিশ গুলো বলা হয় এটা অনেকজনের ক্ষেত্রে কি বুঝতে অনেক কঠিন হয়ে দাঁড়ায়, এই জন্য কি অনেকজনের সমস্যাটা? ক্ষেত্রেটা ভিন্ন। আপনি বুঝতে পারেন? আপনি বুঝতে পারেন? জি স্যার, ইনশাল্লাহ আমি বুঝতে পারি স্যার, ওখানেই তাহলে বুঝতে আপনি এ বিষয়ে কমেন্টস করার প্রয়োজন নেই। অনেকের ব্যাপারটা অনেকের। একটা ভিডিও যেই ইংরেজি গুলো বলা হচ্ছে, আপনি এই ভিডিওটা 3বার দেখেন না, তাহলে বুঝবেন না কেন? আপনাকে যা বলা হচ্ছে তা তো এখানে কাজ করা হচ্ছে। আর আপনাদেরকে তো আমি প্র্যাকটিস করাচ্ছি প্রশ্নগুলো। পুরো কোর্সটা শেষ করার পরে আপনারা মিনিমাম আরো 300 কোশ্চেন পাবেন আমার কাছ থেকে। 300 কোশ্চেন, এবং 300 কোশ্চেনের অ্যান্সার পাবেন। দেন পরীক্ষার আগে যারা এক্সাম দিবে, ওই এক্সামের জন্য আমি আরো 100 থেকে 150 কোশ্চেন সিলেক্ট করব। দেন আপনি পরীক্ষার আগে হয়তো 50 থেকে 60টা কোশ্চেন পাবেন। অনেকগুলো ধাপ আছে ভাই, অত দূর যাচ্ছি না। মানে মূল কথা হচ্ছে, যদি আপনি সবগুলো টিউটোরিয়াল গো থ্রু করতে না পারেন, আর আমার ক্লাসগুলো যদি আপনি মনোযোগের সাথে না দেখতে পারেন, আর আপনার যদি মনে হয় যে আপনি ইংরেজি বেসিক ভালো না, তাহলে আমি সরি, তাহলে আপনার ক্ষেত্রে আমার কোনো মন্তব্য নেই। আপনি হয়তো কাজ শিখে যাচ্ছেন, আপনি মার্কেট প্লেসে কাজ করেন, দিস ইজ ইওর ওন জব। বাট আপনি যদি চান যে সার্টিফাইড হতে, আপনাকে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। এবং আপনারটা যদি এত সহজ হয়ে যেত সার্টিফিকেটটা, তাহলে আপনারাও এখানে আমার কাছে শিখতে আসতেন না। আপনারা অর্ডিনারি 499 টাকায় নাকি গ্রাফিক্স ডিজাইন শিখায়। আমার ফেসবুকে এভারেজে ডেলি 10টা 12টার বিজ্ঞাপন আসে। 499 টাকায় গ্রাফিক্স ডিজাইন শিখায়। 150 টাকায় গ্রাফিক ডিজাইনের ফুল কোর্স পাচ্ছেন। তারপরে কি আরো সামথিং, মানে 1000 টাকার নিচে আপনি তো 2টা কোর্স করতে পারছেন। তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? এখানে 33 জন বা 34 জন স্টুডেন্ট হওয়ার কারণ কি? স্পেসিফিকেশনটা কি? অ্যাকচুয়ালি আপনারা আমার কাছে এসেছেন অনেস্টলি, যেটা যে আপনারা যখন জেনেছেন যে আমি সার্টিফাইড পারসন, এবং আপনাদেরকে যখন বলা হচ্ছে যে আপনারাও সার্টিফিকেশন এক্সামের জন্য আমরা প্রিপারেশন নিব, এই জন্যই তো এসেছেন, তাই নয় কি? তার মানে এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন যে আই এম কম্পারেটিভলি বেটার দেন আদার। এখন যেহেতু আপনি আমাকে বেটার ভাবছেন এবং আপনি আমার জায়গায় আসতে যাচ্ছেন, তার মানে আপনাকে আমার সমান স্ট্রাগল করতেই হবে। এটাই খুব সিম্পল বিষয়। আর আপনি যদি মনে করেন যে না হচ্ছে, হোক না, এভাবে চলছে চলুক না, সেক্ষেত্রে আমার কোনো কমেন্টস নেই। সেটা আপনার নিজস্ব ব্যাপার। ইনশাআল্লাহ স্যার চেষ্টা করে যাব। কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, তবে কঠিন হলেও সেটা আমি ক্ষমা চাচ্ছি। আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না। আরমানুল হক, আরমান ভাই আছেন? জি আসসালামু আলাইকুম, আছি স্যার। আপনার কোনো কমেন্টস আমি শুনতে যাচ্ছি প্লিজ। না যারা আজকের জন্য চলে যেতে কোনো যাচ্ছেন চলে কমেন্টস যেতে পারেন। করব না, আগামী কালকে করব ইনশাআল্লাহ। আমি কাজটা 3টা ধাপে করব বলতে চিন্তা করতেছি, কিভাবে করব, আর আপনাদের মন্তব্যগুলো শুনতেছি। জি, আমার কথা কেউ আঘাত পাবেন না। সিনিয়র আছেন অনেকেই জুনিয়র, আবার অনেকেই আমার সিনিয়র আছেন। আঘাত পাবেন না। জাস্ট আপনাকে ইন্সপায়ার করার জন্য হয়তো ভিন্ন ভাষায় ইন্সপায়ার করছি, বাট আপনি হয়তো বুঝতেই পারছেন এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা সহজ কাজ না। না তবে আমি অলরেডি কাজটা ওই কাজগুলো আপনি যেগুলোর কথা বলছেন এগুলো আমি স্টাডি করে ফেলছি, কিন্তু এটা আবার রিভাইজ করতেছি। রিভাইজ মানে আমার এখন 3rd টাইম রিভাইজ চলতেছে। না, আপনি থার্ড টাইম রিভাইজ করতে যাচ্ছেন কেন? সবাই মানে একবারই, মানে প্রথম আপনাদের ওখানে তো আলাদা আলাদা করে সেগমেন্ট দেওয়া আছে। জি আমি জি মনে হয় আমি দেখাচ্ছি, আমি আমার কোর্সটাতে যাচ্ছি। আমার কাছে ইলাস্ট্রেটরের অল অ্যাবাউট $600 কোর্স আছে। জাস্ট ইলাস্ট্রেটর, আপনারা দেখেন এই ফাইলটাই জাস্ট অনলি ইলাস্ট্রেটর। এখানে দেখেন এসইএ প্রিপারেশন, অ্যাডভান্স কোর্স, ডিটেল অফ এআই, মার্টিন কোর্স বা অ্যাডোবি সার্টিফিকেশন কোর্স, পেইড এসইএ কোর্স, পেইড রিসোর্স, ফি লেভেনার, প্রজেক্ট ফাইল। বুঝতে পেরেছেন জি আমি এই ব্যাপারটার জন্য কতটা হার্ড ওয়ার্ক করেছি সার্টিফাইড হওয়ার জন্য? এখন আমি যা সংগ্রহ করেছি লাস্ট 6 মান্থে, আপনারা এটা ফ্রি পাচ্ছেন। মানে আমি যখন ভাবি, আমি যখন আপনাদেরকে এই কোর্সটা প্রথম ওই যে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য আলাদা করে আমি যখন দিয়েছিলাম, তখন আমি ক্যালকুলেশন করে পারছিলাম যে আমি এটাকে দিব নাকি দিব না, দিব নাকি দিব না। আমি অনেকভাবে ক্যালকুলেট করার পরে দেন আমি ডিসাইড করলাম যে দেই। যদি সার্টিফাইড হয় আমার তো কোনো অসুবিধা নেই, তবে মিসইউজ করাটাই হচ্ছে প্রবলেম। কারণ আপনি যদি এটাকে একেবারে বাজারে ছেড়ে দেন, তখন দেখবেন যে ভদ্রলোক এই কোর্সের ওনার, উনিও তো গালাগাল দিবে যে কোথা থেকে আপনারা লার্ন কির নামই তো শুনেন নাই অনেকে। হয়তো অনেকে এটা এটা এর মানে এই না যে আমি আপনাদের কাছে অনেক বেশি জানি, আপনারা অনেক কম জানেন। না না না, এই সেক্টরটা সম্পর্কে আপনি হয়তো কম জানতেই পারেন। যেহেতু আমি আপনার চাইতে বেটার জানি, আমার আমার কথাগুলো আপনি অনুসরণ করবেন না কেন? আপনি তো নিশ্চয়ই ওই লোকের কথা অনুসরণ করবেন যে আপনার চাইতে বেশি জানে।
ওই লোকের কথা তো অনুসরণ করবেন না যে আপনার চাইতে কম জানে। আমি এই সেক্টরে আপনার Yes, চাইতে sir. বেশি জানি, আই হ্যাভ স্পেন্ড মোর টাইম দেন ইউ, তাহলে আপনি আমার কথা শুনবেন না কেন? আর আপনি আমার কাছে টাইম স্পেন্ড করছেন। আমি 1 ঘন্টা ক্লাস করেছি, 1 ঘন্টা 2 মিনিট আপনাদের সাথে কথা বলেছি, 17 মিনিট যাবত বক বক করছি। আপনারা তো আমাকে ফাইন্যান্সিয়ালি বেনিফিশিয়ারি করবেন না। আমি হয়তো ফাইন্যান্সিয়ালি বেনিফিশিয়ারি হওয়ার জন্য এখানে আসিনি। আমি যেই কারণে যেই বেনিফিশিয়ারি চাচ্ছি সেটা আমি হয়তো হয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদের ক্লাস করানোর কারণে আমি অনেক কিছু শিখছি। সো আর একটা কথা বলতে চাচ্ছি, জি প্লিজ প্লিজ প্লিজ। আপনার পরীক্ষার টাইম ছিল গতকাল মনে হয়, জি গতকালকে না আর আগের দিন পরীক্ষা দেওয়ার কথা ছিল না? আমি আফটার এফেক্টস এর পরীক্ষা এখনো দিতে পারিনি, কারণ আমার এক্সাম ভাউচার কিনা আছে, এক্সাম ডেট পাচ্ছি না এখনো। আচ্ছা, এটা এখনো হয় নাই? না না, এখনো হয় নাই। আমি যদি ওই এক্সাম ডেট পাই তাহলে আমি হয়তো ক্লাস নিব না আর, মানে হয়তো 4-5 দিন একেবারে টোটালি ক্লাস হবে না। আমি এক্সাম ডেটের জন্য অপেক্ষা করছি। আমি 2টা এক্সাম কোর্স 2টা ফি দিয়ে রাখছি, ইলাস্ট্রেটর এবং আফটার এফেক্টস। তো যদি আফটার এফেক্টস একবার ফেল করে ফেলি, এই জন্য আবার এক্সট্রা আফটার এফেক্টস দিতে হবে, এই জন্য ভাউচার কিনা আছে। ভাউচারটা কি? জি প্লিজ। আমরা তো সবাই আর একসাথে এক্সামটা দিতে পারবো না, কারণ কারোর যোগ্যতা আছে, কারোর যোগ্যতা একটু কম, বুঝেন নাই? তখন আমরা যদি মনে করেন ফরজে সেই যোগ্যতা অর্জন করি, দেওয়ার মধ্যে সেই সমর্থন হয়, তখন কি আপনার কোনো হেল্প পাবো আপনার কাছ থেকে? তখন আমরা উনি কি বলছে কেউ একজন বলেন তো, আমি বুঝি নাই। আমরা বুঝি না স্যার। উনি জানতে চাইছেন যে আপনার যেভাবে যোগ্যতাটা অর্জন করছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই যোগ্যতাটা অর্জন করার জন্য এখানে যারা পার্টিসিপেন্টস আছেন তাদেরকে সহযোগিতার প্রয়োজন হলে আপনার কাছে যদি সহযোগিতা চাওয়া হয়, সেক্ষেত্রে আপনার সহযোগিতা পাওয়া যাবে কিনা? আমি এখন যেটা করছি সেটা কি সহযোগিতা নয় কি? না, এখন না, পরবর্তী গিয়ে পরবর্তীতে যদি কেউ ফেল করে এখানে আবার আবার উনি বলতে চাচ্ছেন যে সবার মেধা তো সমান না, কেউ এখন এক্সাম দিবে, কেউ পরবর্তীতে দিবে, যারা পরবর্তীতে দিবে ওরা কি কোনো হেল্প পাবে কিনা? আসলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা খুব কঠিন। আমি আপনাদেরকে প্রথম থেকে বলে এসেছি আই নিড অনলি 10%। তো এখানে এখন এই মুহূর্তে অনলাইনে আছেন প্রায় 30 জন 31 জনের মতো, তার মানে আমি 2 জন ছাড়া আরো 29 জন আছেন। 29 জনকে কি সময় দেওয়া সম্ভব বলেন তো? আপনি যদি আমার জায়গা হতেন তাহলে কি সেটা করতে পারতেন? সত্যিকার অর্থেই আপনি পারতেন না, কারণ এভারেজে আমাকে কম্পিউটারের সামনে থাকতে হয় 12 থেকে 14 ঘন্টা। এখন 14 ঘন্টা সময় তো আর আমি মানে বসে থাকি না, কিছু না কিছু করতে হয়, কাজ করতে হচ্ছে। সো দেখা যায় এত কাজের প্রেসার থাকে মাঝে মাঝে, মানে অনেক সময় ঘুমানো যায় না, টোটালি ঘুমানো যায় না। যেহেতু ওই আমার কাজগুলো যেহেতু গভর্নমেন্টের বিভিন্ন ইয়ার সাথে জড়িত, এই জন্য আমার কাজগুলোর বিষয়টা এমন হয়েছে, রাত 3টা বাজে ফোন করে বলছেন হোয়াটসঅ্যাপে যে কাজ লাগবে, কাজ আছে আপনার, তাহলে আমাকে 3টা বাজেই করতে হবে। আর যদি বলে যে 2টা বাজেই করতে হয়, তো দেখা যায় অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। বিনয়ের সাথেই বলছি, কেউ কষ্ট পাবেন না। তবে আমি আন্তরিক থাকবো আপনাদের প্রতি। বিষয়টা হচ্ছে আমি আন্তরিক থাকবো বলতে এই অর্থে, আপনি যদি কোনো প্রশ্ন করেন হয়তো আমি ইনস্ট্যান্টলি রেসপন্স করছি না, তবে আলটিমেটলি হয়তো 1 দিন পরে হোক 2 দিন পরে হোক রেসপন্স করব। তো আমি চাই অ্যাটলিস্ট 10 জন পরীক্ষা দিক, আমি 10 জনকে সিলেক্ট করব, কোর্সটা শেষ হোক, দেন হয়তো আমি 10 জনকে কিভাবে সিলেক্ট করব আমি হয়তো এটা নির্ধারণ করি নাই, তবে একটা পরীক্ষা নিব ম্যানুয়ালি। আমার কাছে কিছু এক্সাম আছে, যে এক্সাম গুলো হয়তো ডেমো এক্সাম গুলো দিলেই আপনারা আমি বুঝতে পারবো যে কে পাস করতে পারবে বা কেউ পারবে না। আর বাকি যে 20 জন বা 23 জন থাকবেন, ওনারা হয়তো সময়ে সময়ে শিখবেন, সময়ে সময়ে আরো জ্ঞান অর্জন করবেন, দেন হয়তো পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। সেটা যদি আসলে আলটিমেটলি আমি দেশ থেকে অন্য জায়গায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছি, বাংলাদেশ থেকে বাহিরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি এই রিলেটেড জবের জন্য। আরমান ভাইয়ের সাথে আমি পার্সোনালি এটা শেয়ার করেছিলাম, আপনাদের সাথেও করছি। এই রিলেটেড জবগুলো আমি দেশের বাইরে শিফট করতে যাচ্ছি। সো আমার প্রচেষ্টাগুলো মানে আফটার এফেক্টস এবং প্রিমিয়ার প্রো, আরো 2টা সার্টিফিকেশনের বিষয় আছে, এবং ফটোশপ সহ 3টা। সো আরো 3টা সার্টিফিকেশনের ব্যাপার আছে। আশা করি 3টা আমি আগামী 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে কভার করবো উইদিন ডিসেম্বর। তো আবার আমাকে কাজ করতে হয়, টাকা তো ইনকাম করতেই হচ্ছে। তো সবকিছু মিলে অনেক ক্ষেত্রে সম্ভব হবে না। তো আপনাদেরকে এই ক্ষেত্রে যেটা বলতে পারি যে যদি আপনি শিখতে চান তাহলে আপনি চেষ্টা করেন আগামী মাসের মধ্যেই আপনি শিখার,
এক্সাম আপনি যখন ইচ্ছা তখন দেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। শিক্ষার চেষ্টা করেন আগামী মাসের মধ্যেই, এবং এর মধ্যে থেকে যে 10 জন পরীক্ষা দিবেন, আশা করছি 10 জন পরীক্ষা দিলে 10 জনই সার্টিফাইড হবেন, বিষয়টা এমনও নয়। তবে আশা করছি 10 জন পরীক্ষা দিলে ইনশাল্লাহ 8 জন পাশ করবেন। আমি ওই ব্যবস্থা করেই ওদেরকে পরীক্ষার জন্য বাছাই করবো ইনশাল্লাহ। জি প্লিজ। শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, জি। শুনতে পাচ্ছি। কোনো মন্তব্য বা কোনো কিছু না থাকলে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস হচ্ছে কালারিং। স্যার এই যে 10 জন, এই 10 জনকে যে আপনি সিলেক্ট করবেন, মানে সেটা কবে, মানে আগামী মাসের মাঝামাঝি নাকি শেষের দিকে? এটা আমার কোর্স শেষ হওয়ার পর, আমাদের 20টা ক্লাস শেষ হওয়ার পর দেন আমরা ওদের সাথে কথা বলবো। এখানে প্রবলেমটা হয়েছে কি, ওই যার যেই 10 জনকে আমি সিলেক্ট করব ওই 10 জনকে আমার আরো 4 থেকে 5টা ক্লাস করাইতে হবে, ওইটা হচ্ছে প্রবলেম। কারণ ওই 4টা-5টা ক্লাস করাইতে গেলে দেখা যাবে আমার ওই আগামী মাসের মাঝামাঝি বা শেষের দিকে চলে যাবে। তো শেষের দিকে যাওয়ার পরে দেন আপনি যদি এক্সামের জন্য প্রস্তুতি নিতে, এক্সাম ভাউচার কেনার পরে আপনাকে আরো সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। আজকে যদি আপনি এক্সাম ভাউচার কিনেন তাহলে 1 সপ্তাহ পরে আপনি এক্সাম ভাউচারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তো ভাউচার কেনার পরে আপনি এক্সাম ডেট পাইতে হবে, তারপরে আপনাকে পরীক্ষা দিতে হবে। তো দেখা যায় আগামী মাসের একেবারে শেষের দিকে চলে যাবে। আজকে হয়তো 24-25 তারিখ, হয়তো আগামী মাসে 24-25 তারিখ। আমি যেটা মনে করি আপনাদেরকে যেই রিসোর্স এবং গাইডলাইন দেওয়া হচ্ছে, এরপরও যদি আপনারা সাকসেস না হতে পারেন, সত্যিকার অর্থে এটা আপনাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। জি প্লিজ। জি স্যার। স্যার আপনি কি বিদেশ চলে যাবেন? আমি এটা ক্লিয়ার করেছি। জি। আর কোনো প্রশ্ন প্লিজ? আরেকজন কিরণ খান নামে কেউ একজন ছিলেন, বলছিলেন যে লাস্ট ক্লাসে, আমি বলছিলাম যে ক্লাসে আপনি দেখাই দিবেন, বলবেন আপনাকে। আপনি বলেছিলেন যে 2টা শেপ আপনার এক হয় না, এটা 2টা শেপ আপনি এক করার চেষ্টা করছেন, এক হচ্ছে না, বিষয়টা কি এরকম? জি স্যার, মানে স্যার এই মার্জ আর এর মধ্যে আরেকটা ট্রিম এই দুইটা আমার একই হচ্ছে স্যার, মানে ডিফেন্ড করতে পারতেছি না। আপনি মার্জ এবং ট্রিম নিয়ে ইউটিউবে সার্চ করেছেন? জি স্যার, মানে আমার মনে হচ্ছে স্যার আমার নিজের ইয়েতে ল্যাপটপের সমস্যা হয়তো। আমি স্যার এসেনশিয়াল রিসেট করছিলাম, তাও হয় না অবশ্য। ট্রিম স্যার, এই যে এই মার্জের বামে। হ্যাঁ স্যার উনি মনে হয় আনগ্রুপ করে নাই। আচ্ছা আপনি আরেকবার চেষ্টা করেন। ফাতেমা মামুন, আপনি আছেন কি জানি? জি। ফাতেমা মামুন, আপনার কোনো প্রশ্ন আছে? আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, কারণ যেহেতু আপনি কোর্সটাকে ইয়ে করেছেন, একবার রিভাইজ করেছেন এবং সবগুলো প্রশ্নের অ্যান্সার করেছেন, তার মানে আপনার কিছু প্রশ্ন তৈরি হওয়া উচিত। আপনার যে কোনো প্রশ্ন আপনি আমাকে ইনবক্স করবেন, এবং প্রয়োজনে আমি আপনাকে আলাদা করে সময় দিব, লিংক দিয়ে সময় দিব। জি স্যার, আমি মোটামুটি শেষে সবগুলো কোশ্চেন সলভ করছি। 2 নাম্বার চ্যাপ্টারের 2 নাম্বার লেসনের 2 নাম্বার প্রশ্নটা ও প্যানিং এর ওই আনসারটা আমি ইয়ে করতে পারতেছি না। আর 10 নাম্বার ওইটা মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা কি হবে সেটা আর কি মিলানো একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, যেই 2টা প্রশ্ন আপনি পারছেন না, এই 2টা প্রশ্ন আপনি আমাকে কাইন্ডলি স্ক্রিনশট দিলে আশা করছি আমি অ্যান্সার করতে পারবো। জি জি। আপনার তাছাড়াও আপনার যখন আপনি এখন আপনাকে যে লিংকটা দেওয়া হয়েছিল, যে আমি আপনাদের ইন্সপায়ার্ড হওয়ার জন্য বলছি, এই ভদ্র মহিলা অলরেডি সবটা কোর্স শেষ করেছেন এবং পিডিএফ যেগুলো আছে এগুলো কমপ্লিট করেছেন, এবং কমপ্লিট করে এটা অ্যান্সার সহ লিখে আমাকে স্ক্রিনশট দিয়েছেন। এটা একেবারেই অভিভূত হওয়ার মতো একটা বিষয় ছিল। সো উনাকে আমি আপনাদেরকে যে নেক্সট যে রিসোর্সটা দেব, সেই রিসোর্সটা আমি অলরেডি উনাকে দিয়ে দিয়েছি, এবং এটা হচ্ছে ফাইনাল রিসোর্স। এটা প্রায় $30 একটা রিসোর্স। $30 হলেও এটা খুব সিম্পলি সাজানো আছে।
এই রিসার্চটা যদি উনি কমপ্লিট করতে পারে তাহলে হয়তো এক্সামের জন্য ওনাকে আলাদা করে যে ক্লাসগুলো নেওয়া হবে ওই ক্লাসগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে। সো আপনারা যত তাড়াতাড়ি এই রিসার্চটা শেষ করবেন তত তাড়াতাড়ি হয়তো নেক্সট রিসার্চটা আপনারা পাবেন। আর আরমানুল ভাই, আপনাকে আমি রিসার্চের লিঙ্কটা দিয়ে দেবো, কারণ যেহেতু আপনি বলেছেন অলরেডি 2বার শেষ করেছেন। আর বাকিদের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে আপনারা এই যে রিসার্চটা স্যার দেওয়া হয়েছে আমিও তো শেষ করেছি স্যার, আমাকেও দিয়েন। আমি রিতা আক্তার বলছি। জি, আপনারা যারা শেষ করেছেন আবার মিথ্যা কথা বললেন না প্লিজ, এটা খুবই খারাপ হবে। স্যার না না, স্যার আপনাকে আপনি আপনাকে হয়তো বলছি না, জানবেন, আপনি হয়তো আমি জেনে আপনাকে থাকবেন, বলছি। আপনাকে আমি রাতের বেলা মেসেজ দিয়েছিলাম, পরে ওই মেসেজটা আনসিন করেছি। জি জি হ্যাঁ, জি, পরে আমি আনসেন্ড ওটার করেছেন। অ্যান্সার পাইছিলাম, তো পরে আবার আনসিন করে দিয়েছিলাম। জি, সেটা আপনাকে বলি নেই। যে কেউ আপনি রিসোর্সটাকে 100% ইউটিলাইজ করেন, মিস ইউজ করবেন না। কোর্সটা শেষ করার পরে দেন আমার সাথে কথা বলবেন। আর এইদিকে আমাদের প্র্যাকটিক্যাল ড্রয়িং ক্লাস চলবে। আপনারা যদি কোর্সটা শেষ করেন, আমার ক্লাসটা বুঝতে আপনারা আজকে যারা, আমার যেটা মনে হয় ফাতেমা মামুন, রিতা আক্তার এবং আনমানুল হক, উনাদের ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হয় নাই। শুধু ওনারা দেখেছে প্র্যাকটিক্যালি কাজটা কিভাবে করতে হয় বা এটার আউটপুটটা কেমন হয়, ইজন্ট ইট? জি, জি, হ্যাঁ। এগুলি আর বাকি অনেকটাই ইয়েতে দেখানো ছিল। হুম, আপনারা শুধু স্যার দেখেছেন। পেন্সিল টুল, ব্রাশ টুল সবগুলা, তারপর হচ্ছে শেপিংটা টুল, অনেক কিছু হ্যাঁ কাজ শেখানো হয়েছে। এর মধ্যে আপনি অনেকগুলো করিয়েছেন, হ্যাঁ, আবার কিছু বাকি আছে হয়তো। জি, আরো কিছু টুলগুলো শেখানো হবে বাকিদেরকে। বাকিরা জেলাস ফিল করার কোনো বিষয় না, তবে জেলাস হওয়াটাও উচিত। আরবদের একটা প্রবাদ আছে জানেন, জেলাস, তোমার ভিতরে যদি জেলাসি না থাকে তাহলে তুমি কিসের মানুষ? মানুষ মাত্রই জেলাসি বোধ থাকবে। এটা গড ক্রিয়েটেড এবং ডিফল্ট ক্রিয়েটেড, এটা আপনার মধ্যে থাকতেই হবে। আপনি যদি জেলাসি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি ভাবতে হবে যে আপনি সুপার ন্যাচারাল সামথিং। আপনার মধ্যে যদি লোভ না থাকে তার মানে আপনি বুঝতে হবে আপনি সুপার ন্যাচারাল। আপনার মধ্যে যদি ক্ষোভ না থাকে, রাগ না থাকে, জিদ না থাকে, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি মানুষের অনেক ঊর্ধ্বে চলে গেছেন, কারণ এগুলো ডিফল্ট। আপনি আপনি যদি বলেন যে আপনি কোনো সময় মিথ্যা কথা বলেন না, তাহলে আপনি মহামানব, কারণ আপনাকে মিথ্যা কথা বলতে হবে। কারণ কোরআন সম্পূর্ণটাই বলা হয়েছে মানে সত্য বলার জন্য। তার মানে সত্য বলার জন্য যদি বলা হয়েছে, তার মানে সামথিং এক্সিস্টেড লাইক ফলস অর মিথ্যা। তাই না? কিছু একটা মিথ্যা তো অবশ্যই আছে পৃথিবীতে। তার মানে আপনি মিথ্যাও বলতে হবে, রাগ, ক্ষোভ, জিদ এগুলো থাকবেই, এবং আপনি জেলাসিও বোধ করবেন। আমি মনে হয় আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। এই জেলাসিটা যদি আপনাদের মধ্যে থাকে, আশা করছি এই জেলাসিটা আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর দিস ক্লাস। জি স্যার, আপনাদের জেলাসিটা অনেক সহ্য পজিটিভ ভাবে করেছেন। নিলেই ভালো জি হয়। জি, থ্যাংক ইউ। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই চলবে। স্যার এই সার্টিফিকেটের ইম্পর্টেন্স সম্পর্কে যদি একটু শর্টলি বলতেন। আপনি কে বলছেন? স্যার আমি ফারহান। আপনার সাথে কি আমার কখনো চ্যাট হয়েছে? না আপনি স্যার। প্রথম ক্লাসটা করেননি আমাদের? করেছি স্যার। তো এই বিষয়ে অনেকবার কথা বলেছেন। সার্টিফিকেশনের ইম্পর্টেন্সটা আপনি কি এর আগে কখনো কথা বলেছেন আমার সাথে, নাকি এটাই আপনার না স্যার। প্রথম প্রশ্ন? না স্যার, আমার প্রথম স্যার। আপনার ভয়েস শুনে মনে হচ্ছিল যে এটা আপনার প্রথম প্রশ্ন। আমি সার্টিফিকেশনের ইম্পর্টেন্সের বিষয়টা বলতে গেলে এরকম যে কোনো একজন ডিজাইনার যে কিনা লাস্ট 5 ইয়ার্স যাবত কাজ করছে মার্কেট প্লেসে, আর আপনি কাজ করছেন লাস্ট 2 মান্থ যাবত, আপনি যদি তার সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে চান বাজারে, তাহলে এই সার্টিফিকেশনটা আপনার উপকারে আসতে পারে। আমি কখনো হয়তো এভাবে বলিনি, আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি? জি স্যার। আপনি স্যাটিসফাইড? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন প্লিজ? আর কোনো প্রশ্ন প্লিজ? স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই একজন থাকেন, মাসুদ ভাই আছেন? মাসুদ ভাই, স্যার একজন কি জন্য স্যার?
আচ্ছা আচ্ছা, এখানে এটা অফ করব কিভাবে? বলছি তো এটারে ক্লোজ করে যাওয়ার জন্য, এখন কিভাবে করব? ভাই সমস্যা নাই, আমি আছি, আমি ক্লোজ করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নিশাত ভাই আছেন আপনি? আপনি কখন জয়েন করেছেন? আমি জয়েনিং ছিলাম, হয়তো ওই সবসময় হেডফোন কানে থাকে না, এজন্য আপনাকে আচ্ছা যদি না থাকে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে তাহলে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।